এবং আজকে ক্লাসটা হবে অ্যাজাইলের ক্লাস, মানে অ্যাজাইলের উপর। আচ্ছা, এখানে অ্যাজাইল তো একটা ফ্রেমওয়ার্ক, অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, স্ক্রাম, কানবান, এগুলো তো আলাদা আলাদা একটা ফ্রেমওয়ার্ক এবং সব তো ইন্ডিপেন্ডেন্ট নাকি? হ্যাঁ, অ্যাজাইল কোনো ফ্রেমওয়ার্ক না, অ্যাজাইল তো কালেকশন অফ ভ্যালুজ এন্ড প্রিন্সিপলস। আচ্ছা, আর সেটার উপর বেস করে যে ফ্রেমওয়ার্ক গুলো আপনি নাম পড়ে স্ক্রাম, হ্যাঁ, সেগুলো হচ্ছে সেটার উপর বেস করে। অ্যাজাইলের উপর বেস করে ওই ফ্রেমওয়ার্ক গুলা করা, হ্যাঁ, স্ক্রাম, কানবান। right. ঠিক আছে, আমরা সবাইকে জয়েন করেছি। আর একজন বোধহয় ব্যাকরণ আছে, রিয়াজ জয়েন করছে। নিশিত কোথায়? নিশিত জয়েন করছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর কি কেউ ইয়ে হলো? শুরু করবো একটা কাজ। ঠিক আছে, কামরুল ভাই আপনার শারীরিক অবস্থা কিরকম? আল্লাহ দিলে আজকে একটু ভালো লাগতেছে। আমার ওয়াইফ ইনফেক্টেড, সো ছোট বাচ্চা ইনফেক্টেড, সো আসলে বাসার সবাই আসলে কোভিড পজিটিভ এরকম হয়ে যাচ্ছে আর কি। বড় ছেলেটাকে একটু আলাদা আলাদা রাখছি, লেটস সি কি হয়। তাহলে দেখেন ক্লাস যুক্ত করতে পারেন আর কি, আমি রেকর্ডও থাকবে। এই জন্যই আছি আফটার ইউ ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে এমনি আপনার অবস্থা তো ভালো লাগতেছে না কথা শুনে, দেখা যায়। টেক কেয়ার আর কি, ক্লোজলি। ঠিক আছে, তাহলে আমরা মনে আছে গত ক্লাসে আসলে কোথায় শেষ করেছিলাম? অ্যাজাইলের আলোচনা করছিলাম। টেইলরিং দিয়ে ভাইয়া শেষ করছিলাম। টেইলরিং এর একটা টেবিল নিয়ে আলোচনা করছিলাম। তো আসলে অ্যাজাইলের আমরা 2 নম্বর এবং 3 নম্বর চ্যাপ্টার শেষ করেছিলাম। ঠিক আছে, সো 2 নম্বর চ্যাপ্টারে ছিল ভ্যালুজ এন্ড প্রিন্সিপলস, 4টা ভ্যালুজ এবং 12টা প্রিন্সিপল, সেটা নিয়ে আমরা অনেক সময় কাটাইছি। এবং আমরা যেটা বলছি, আমি এখন একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে, যে আমরা যে অ্যাজাইল নিয়ে অনেক কথা বলছি গত ক্লাসে, 1.5-2 ঘন্টা কথা বলেছি। হাসান ভাই জয়েন করে, আচ্ছা, তো এই যে জয়েন করছেন, হ্যাঁ, আচ্ছা, এখন অ্যাজাইলের মধ্যে এই যে 4টা ভ্যালুজ, 12টা প্রিন্সিপল, হ্যাঁ, এর মধ্যে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? গত ক্লাসে আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা ছিল? ওয়ার্কিং সফটওয়্যার। না, যে আপনি সফটওয়্যার মানুষ দেখে ওয়ার্কিং সফটওয়্যার চলে গেলেন। আচ্ছা, অ্যাজাইলের ভ্যালু এবং প্রিন্সিপলের কাজ কি আসলে? অ্যাজাইল মাইন্ডসেট। হ্যাঁ, মাইন্ডসেট। আমাদের কিন্তু আসল হচ্ছে মাইন্ডসেটটাকে চেঞ্জ করা আর কি, এবং অ্যাজাইলকে এমব্রেস করা। ঠিক আছে, তো 4টা ভ্যালু, 12টা প্রিন্সিপলের উদ্দেশ্য হচ্ছে মাইন্ডসেট চেঞ্জ করা, মাইন্ডসেটকে ঠিক করা। কারণ আমাদের ট্রেডিশনাল বা আগের মাইন্ডসেটটা ছিল মানে চেঞ্জ নেব না, আমরা অনেক বেশি প্ল্যান করবো, প্ল্যান না হলে আমরা ডেভেলপমেন্ট করবো না, এরকম গুলো আইডিয়া গুলো ছিল। সেটা কিন্তু পুরাটাই এখন চেঞ্জ। আমরা কিন্তু 4টা ভ্যালু এবং প্রিন্সিপল যেটা দেখলাম, সবই কিন্তু আমাদের মাইন্ডসেটকে চেঞ্জ করতে বলতেছে। সো এবং আমরা গত ক্লাসে একটা স্লাইড দেখেছিলাম যে কোনটা উচিত, বি অ্যাজাইল নাকি ডু অ্যাজাইল? বিইং অ্যাজাইল। আগে বিইং অ্যাজাইল, তারপরে ডুইং অ্যাজাইল। আমি যদি বিইং অ্যাজাইল না হয়ে ডুইং অ্যাজাইল শুরু করি, তাহলে যত ভালোই ফ্রেমওয়ার্ক ইউজ করেন না কেন, মানে আপনি অ্যাজাইল ভালো মতো প্র্যাকটিস করতে পারবেন না। হ্যাঁ, সো আজকে আমরা আসলে ওটার কন্টিনিউশন হিসেবে তারপর সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়েছিলাম, যেটা আগেও পড়েছিলাম আমরা, অ্যাজাইল, হাইব্রিড, তারপর হচ্ছে আইটারেটিভ, ইটারেশন, ইনক্রিমেন্টাল। সেটার আমাদের কিছু বাকি ছিল, সেটা আমি একটু র্যাপ আপ করছিলাম। আর আজকে যেটা পড়বো 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, সো 3 নম্বর এবং 4 নম্বর চ্যাপ্টার যাওয়ার আগে আমি আসলে আসল 2 চ্যাপ্টারের কনসেপ্ট যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে অ্যাজাইল প্রজেক্ট আসলে কিভাবে কাজ করে। আমার হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন তো, না? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, ওকে, দেখেন এখানে সবাই এটা একটু খেয়াল করেন। এটা বোধহয় 10-15 মিনিট আমি কথা বলবো। এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে অ্যাজাইলের ভ্যালুজ এবং প্রিন্সিপাল ইউজ করে আসলে আমরা কিভাবে অ্যাজাইল
অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজ করি, ঠিক আছে? সেটা নিয়ে আমি এখন কথা বলবো। আচ্ছা, এটার অনেক কথাই আসলে হবে, মানে আগেও বলেছিলাম আমি, ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি যেটা ইউজ হয় অ্যাজাইলের ফ্রেমওয়ার্ক, সেটার নাম হচ্ছে স্ক্রাম। তো অনেক কিছু এখানে স্ক্রামের থেকে চলে আসবে আর কি আলোচনার মধ্যে, কিন্তু আমি স্ক্রাম ফোকাস আলোচনা করবো না, আমি আসলে জেনেরিক আলোচনা করার চেষ্টা করবো, তার সাথে স্ক্রামটাই থাকবে আর কি মাঝখানে। আচ্ছা, ট্রেডিশনাল প্রজেক্টে আমরা কি করি? আমরা আসলে রিকোয়ারমেন্ট কাস্টমারের কাছ থেকে কালেক্ট করি, তাই না? রিকোয়ারমেন্ট বা স্কোপ ডিফাইন করি। আমি যে মানে প্রথম ক্লাসের দিকে বলেছিলাম, সেকেন্ড ক্লাসে, যে 10টা নলেজ এরিয়া থাকে, তাই না? স্কোপ, টাইম, কস্ট, হ্যাঁ, কোয়ালিটি, হ্যাঁ, এইভাবে আমরা প্রজেক্টের সমস্ত কিছু আইডেন্টিফাই করি এবং প্রজেক্টে রান করি। অ্যাজাইলে কি করা হয়? অ্যাজাইলের সমস্ত রিকোয়ারমেন্ট একটা সিঙ্গেল আর্টিফ্যাক্ট, অ্যাজাইল শব্দটাকে বলে, ডকুমেন্ট না বলে আর্টিফ্যাক্ট শব্দটা ইউজ করে। আর্টিফ্যাক্টস মানে প্রজেক্টের এনি ডকুমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডকুমেন্ট। সো সমস্ত কাস্টমারের এক্সপেকটেশন, রিকোয়ারমেন্ট সবগুলো ওরা এক জায়গায় ক্যাপচার করে। সেই ক্যাপচার করে যে ডকুমেন্টটা বা আর্টিফ্যাক্ট, সেটার নাম হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, পিবি। ঠিক আছে? তো সমস্ত রিকোয়ারমেন্ট, কাস্টমার কি চাচ্ছে, প্রজেক্ট থেকে কি চায়, তার সমস্ত রিকোয়ারমেন্ট আমরা আইডেন্টিফাই করে রাখি হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ। তার মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা বানাবো প্রজেক্ট থেকে, তার ব্যাকলগ হচ্ছে এটা। এবং এই ভিতরের সমস্ত আইটেম যেটা আমরা এইভাবে আমি দেখাচ্ছি, এটা মানে এক একটা সিঙ্গেল আইটেম, ঠিক আছে? কাস্টমার যেটা চাইছে আমাদের কাছে, তো সেই আইটেম গুলোকে এক একটাকে বলা হয় পিবিআই। পিবিআই মানে হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। মানে খুব সিম্পল, প্রোডাক্ট ব্যাকলগ কি থাকে? তাইলে প্রোডাক্ট ব্যাকলগ আইটেমস থাকে, কাস্টমার যা চাইছে। সবাই শুনতেছি তো না? শুনতে পাচ্ছি সবাই? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। সো পিবিআই, প্রোডাক্ট ব্যাকলগ ইনক্রিমেন্ট। আচ্ছা, এখন কি করা হয়? অ্যাজাইল আমরা দেখেছি যে অ্যাজাইলের কিন্তু দুইটা ওয়ে অফ ওয়ার্কিং আছে, তাই না? আপনাদের মনে আছে কিনা, যখন অ্যাজাইল পড়েছিলাম আমরা দুইটা কথা বলছিলাম। একটা হচ্ছে ইটারেশন বেস অ্যাজাইল, মনে আছে? ইটারেশন বেস অ্যাজাইল, তাই না? আর একটা কাজ করা হয় হচ্ছে ফ্লো বেস অ্যাজাইল। এই দুইটা ভাবে কিন্তু যে কোনো অ্যাজাইল ফ্রেমওয়ার্ক কাজ করে। আমরা স্ক্রাম বলি বা আরো যত ফ্রেমওয়ার্ক আছে, যে কোনো দুইটা একটা ফলো করে। যেমন সিম্পল হচ্ছে উপরের যেটা, সেটা ফলো করে স্ক্রাম। ইমরুল ভাই, আপনার সাউন্ড মিট করতে হবে, আপনার বাসা থেকে বাচ্চাদের নয়েজ আসতেছে। আচ্ছা, আর ফ্লো বেস অ্যাজাইলের একটা এক্সাম্পল হচ্ছে কানবান। ঠিক আছে? কানবান নিয়ে আমরা বোধহয় কথা বলেছিলাম আগে। আচ্ছা, তাহলে ইটারেশন বেস অ্যাজাইল কিংবা ফ্লো বেস অ্যাজাইল, যে কোনো একটা ওয়েতে আমরা আসলে অ্যাজাইল ফ্রেমওয়ার্ক গুলো কাজ করি। তো এটা কি পার্থক্য দুইটার মনে আছে? কারো পার্থক্য মনে আছে যে ইটারেশন বেসটা মানে কি আর ফ্লো বেসটা মানে কি? ইটারেশনটা ভাইয়া টাইম বক্স তো ফিক্স, আর ফ্লো বেজে হচ্ছে টাইম নিয়ে ফিক্স না। ইয়েস, হ্যাঁ, ফাইন। মেইন পার্থক্য হচ্ছে এইটা, ইটারেশন বেসে আসলে টাইম বক্স ফিক্সড। যে আমরা জানি যে অ্যাজাইল মানে কি ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, যেমন ইটারেশন টাইমটা ওরা ফিক্স করে ফেলে। আর ফ্লো বেস অ্যাজাইলে ইটারেশন টাইমটা আসলে ফিক্স করে না, যত কাজ হাতে থাকবে তার উপর বেস করে আমি টাইমটা নেব আর কি। সেটা হচ্ছে ফ্লো বেস অ্যাজাইল। আচ্ছা, এখন আসেন আমরা কি করি। আমরা বলেছিলাম যে ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল, তাই না? অ্যাজাইলে কি করা হয়? অ্যাজাইলে আসলে দেখা যায় বেশিরভাগ অ্যাজাইল ফ্রেমওয়ার্কে তিনটা মেইন রোল থাকে। একটা প্রজেক্ট ম্যানেজ করতে গেলে অনেক রোল থাকে না? যেমন আমরা জানি প্রজেক্ট ম্যানেজার রোল, তারপরে আরো বিভিন্ন রোল থাকে প্রজেক্ট ম্যানেজ করতে গেলে। অ্যাজাইল আসলে মেইনলি তিনটা রোল ফলো করে। ঠিক আছে? একটা রোলকে বলা হয় টিম ফ্যাসিলিটেটর বা টিম লিড, এরকম। মেইনলি শব্দটা ফ্যাসিলিটেটর কিংবা কোচ বলা হয়, একটা রোল। তারপর 2 নম্বর রোল যেটা আছে সেটাকে বলা হয় প্রোডাক্ট ওনার মানে এই যে প্রোডাক্টটা বানাবো সেটার ওনার কে, অ্যাকাউন্টেবল কে, সেটা হচ্ছে প্রোডাক্ট ওনার। এটাকে আমরা অনেক সময় সহজ ভাষায় বলি কাস্টমার্স রিপ্রেজেন্টেটিভ। এবং এটা কাস্টমারের পক্ষ থেকে হলেও বেটার, কারণ সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ওনার। আর আরেকটা রোল হচ্ছে টিম
টিম মানে যারা কাজটা করবে, যারা আসল কাজ করবে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার্স, আর্কিটেকচার্স, লেবার্স, স্কিল আনস্কিল লেবার, সবাইকে আমরা টিম বলছি। তাহলে এই তিনটা রোল জেনারেলি সব প্রথমটা কি রেজা ভাই, প্রথমটা কি? টিম ফ্যাসিলিটেটর কিংবা টিম অ্যাজাইল কোচ কিংবা টিম লিড, এরকম। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্ট ওনার আমরা কি বললাম? প্রোডাক্ট ওনার যে আসলে প্রোডাক্টটা ওন করে এবং এই ব্যাকলগটা যে ওন করে। এই যে ব্যাকলগে যত আইটেম দেখতেছি আমরা, এই আইটেমটা কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে নিয়ে এসে প্রোডাক্ট ওনার এই ব্যাকলগে রেখেছেন। ঠিক আছে? টিম ফ্যাসিলিটেটর হচ্ছে সার্ভেন্ট লিডার। একটু মনে রাখি, আমরা অনেক ধরনের লিডারশিপ আছে। অ্যাজাইল আসলে সবচেয়ে প্রেফার করে সার্ভেন্ট লিডারশিপ। তার মানে কি সার্ভেন্ট লিডারশিপের মানে কি আসলে? সবসময় লিডাররা তো আমরা হুকুম দিই, তাই না? আমরা একটা শব্দ বলি না, সিএনসি, কমান্ড এন্ড কন্ট্রোল। মিলিটারিতে সবচেয়ে বেশি চলে কমান্ড এন্ড কন্ট্রোল। এমনি ট্রেডিশনাল আমরা যে ম্যানেজমেন্ট করি সেখানে কিন্তু মেইনলি কমান্ড এন্ড কন্ট্রোল। ম্যানেজার তার জুনিয়রকে কমান্ড করবে আর আমি সেটা এক্সিকিউট করবো অ্যাজ এক্সিকিউটিভ। কিন্তু অ্যাজাইল আসলে কমান্ড এন্ড কন্ট্রোল প্রেফার করে না। ঠিক আছে? অ্যাজাইল প্রেফার করে সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট মানে কি? আমি আসলে সার্ভ করবো, আমার টিমকে ফ্যাসিলিটেট করব, কোচ করাবো, তার যে কোনো সমস্যা আমি সমাধান করব, তারা যাতে ঠিকমতো কাজ করতে পারে সেটা আমি ফ্যাসিলিটেট করব। কোনো যদি বাধা আসে আমার টিমের কাজের সামনে, তাহলে সেটা আমি বাধা দেব, সেটা আমি সরিয়ে দেব, সেটা আমি রিমুভ করব। ঠিক আছে? এই কাজগুলো হচ্ছে সার্ভেন্ট লিডারের কাজ, যাকে আমরা অ্যাজাইলের টিম অ্যাজাইল কোচ বলছি বা টিম লিড বা টিম ফ্যাসিলিটেটর বলছি। ঠিক আছে? শব্দটা কি সার্ভ্যান্ট? সার্ভেন্ট, হ্যাঁ, সার্ভেন্ট। ঠিক আছে? অলরাইট, তারপরে আসতেছি আমরা, আমি একটু মানে ডিসক্রাইব করছি যে প্রতিটা রোলের কাজ কি। পরে আমরা আরো সামনে, আমি যখন আসলে মেইন ইয়াতে যাব প্রেজেন্টেশন স্লাইডে, তখন সব দেখবেন যে আছে। আমি এখন জাস্ট পুরো কনসেপ্টটা আলোচনা করছি। তাহলে প্রোডাক্ট ওনার, এবং আরেকটা জিনিস মনে রাখেন যে টিম কোচ, তার দায়িত্ব হচ্ছে, সে হচ্ছে আসলে প্রসেস ওনার। প্রসেস ওনার মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে হবে, কোন কোন প্রসেস ফলো করা হবে, কোন কোন ডকুমেন্টেশন ফলো করতে হবে, এইসব ব্যাপারের ওনার হচ্ছে সে। অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজ সে হচ্ছে ওনার, প্রসেস ওনার। আর যিনি প্রোডাক্ট ওনার, তিনি আসলে, মনে আছে প্রজেক্ট আমরা কেন করি? প্রজেক্ট কেন করি? এক কথায় যদি বলি, প্রজেক্ট কেন করা হয়? ভ্যালুয়েট করার জন্য। হ্যাঁ, স্টেকহোল্ডার ভ্যালু। ভ্যালু ক্রিয়েশনের জন্য। তাহলে প্রোডাক্ট ওনার হচ্ছে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ এবং তার মেইন ওনারশিপ হচ্ছে ভ্যালু। তার মেইন ফোকাস হচ্ছে কিভাবে প্রজেক্ট থেকে আমি আমার এক্সপেক্টেড ভ্যালু ফর মাই কাস্টমার আমি আর্ন করতে পারবো। তাহলে প্রোডাক্ট ওনার হচ্ছে ভ্যালুর ওনার। ভ্যালুর ওনার, আরো যদি সিম্পলি আরেকভাবে বলি, হোয়াট এর ওনার, কি করা হবে, কি করা হবে সেটার ওনার হচ্ছে কে? প্রোডাক্ট ওনার। আর টিম তো আমরা বুঝতেছি যে যারা কাজ করবে, ওয়ার্কের ওনার হচ্ছে টিম। ঠিক আছে? অ্যাজাইলে আমরা একটু আগে বললাম সার্ভেন্ট লিডার। সার্ভেন্টটা মানে আমি আসলে সার্ভ করবো টিমকে, আমি কমান্ড এন্ড কন্ট্রোল করবো না, তুমি এই কাজ করো, তুমি এটা করো, তোমাকে এটা কাজ অ্যাসাইন করলাম, এরকম কোনো কথা অ্যাজাইলে হবে না। সব কাজ, আমরা মনে আছে টিমের মধ্যে দুইটা কিন্তু আমরা বলেছিলাম বোধহয়, একটা ছিল টিম হচ্ছে সেলফ অর্গানাইজ, নিজেরা অর্গানাইজ হয়, সেলফ ম্যানেজ করে নিজেদেরকে এবং নিজেরা এম্পাওয়ার্ড, তাই না? সো কাজ কি করতে হবে, কখন করতে হবে, কে করবে, এটা ডিসাইড করবে টিম। টিম কোচ বা টিম লিড সে কিন্তু এই কাজটা করবে না। এটা একটা আমাদের কিন্তু চিন্তার ভাবনার মধ্যে একটা ইয়া লাগতেছে। আমাদের নর্মাল প্রজেক্ট ম্যানেজারে বা প্রজেক্ট ডিরেক্টর যদি আমরা দেখি, তার কাজই হচ্ছে এইসব জিনিস কন্ট্রোল করা, তাই না? কাজ অ্যাসাইন করা, কে কোন কাজটা করবে সেটা অ্যাপ্রুভ করা। কিন্তু অ্যাজাইলে কিন্তু সেটা প্রেফার করছে না। অ্যাজাইলে বলছে টিমই সেই জিনিসগুলো করবে, অ্যাজাইল কোচ শুধু ফ্যাসিলিটেট করবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে প্রায় সব ফ্রেমওয়ার্কের মধ্যে এই তিনটা আপনি রোল দেখতে পাবেন। অ্যাজাইলে এই তিনটা রোল দেখা যায়। এখন প্রশ্ন, এর বাইরে কোনো রোল নাই? কিছু কিছু ফ্রেমওয়ার্কের বাইরে অনেকগুলো রোল আছে, কিন্তু প্রজেক্ট ম্যানেজার নামে কোনো রোল নাই। দেখছেন এখানে তিনটা রোল, মেইন রোল হচ্ছে তিনটা, এর মধ্যে প্রজেক্ট ম্যানেজার আছে? না ভাইয়া নাই। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার নাই। প্রজেক্ট ম্যানেজার নাই কারণ হচ্ছে ট্রেডিশনাল প্রজেক্টে আসলে সবকিছুর দায়িত্ব থাকে প্রজেক্ট ম্যানেজার।
খেয়াল করেন প্রজেক্ট ম্যানেজার কিন্তু বিশাল দায়িত্ব থাকে, একদম সেন্ট্রাল। আমরা বুঝছিলাম যে প্রজেক্ট ম্যানেজার হচ্ছে ইন্টিগ্রেট করে সবকিছুকে, সে কিন্তু সবকিছু করে। দেখেন সে প্রসেস ওনার, সে কাস্টমার সাথে মেইন ইন্টারফেসিং, ট্রেডিশনাল প্রজেক্টের কথা বলছি, সব স্টেক হোল্ডারের সাথে মেইন গেটে হচ্ছে সে, হ্যাঁ, তারপরে টিমের সাথে কে কি কার কাজ করবে না করবে সবকিছু দায়িত্ব হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। তো এখানে কিন্তু সেটা নাই, এখানে আসলে প্রজেক্ট ম্যানেজারের এক্সিস্টেন্স নাই। এখানে কি হচ্ছে, প্রজেক্ট ম্যানেজারের যে কাজগুলো আছে সেটা কিন্তু 3টা রোলের উপর ভাগ করে দেওয়া হয়েছে। টিম কোচ কিছু কাজ করতেছে, প্রোডাক্ট ওনার কিছু কাজ করতেছে, আবার ডেভেলপমেন্ট টিম আরেক ধরনের কাজ করতেছে। তার মানে প্রজেক্ট ম্যানেজারের যে একদম সেন্টার রোল সেটা কিন্তু নাই, সেই কাজগুলো ডিভাইড হয়ে গেছে 3 জনের মধ্যে। দ্যাটস ওয়াই অ্যাজাইল টিমে প্রজেক্ট ম্যানেজার নামে কোনো রোল নাই। বুঝতে পারছেন? খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, যাই হোক, সো আমরা অ্যাজাইলের কনসেপ্টগুলো জানতে হবে এই কারণে, কারণ আমরা যখন স্টুডেন্ট ম্যানুয়াল শুরু করবো দেখবো যে প্রতিটা জায়গায় 2টা কনসেপ্ট পাশাপাশি কাজ রান করবে আর কি, এবং আমরা মেনশন করবো বিভিন্ন জায়গায়। ফলে এই কনসেপ্টে ক্লিয়ার থাকলে তখন আপনার সেটা ধরতে সুবিধা হবে। তাহলে আমরা কি নিয়ে কথা বললাম? এটা হচ্ছে রোল নিয়ে কথা বললাম। দিস আর দ্য রোলস। আসলে আমি এই রোলগুলোকে ডিলিট করে দেই, শুধু আমাদের ব্যাকলগটা থাক। তাহলে আমাদের সব কাজ আমরা কোথায় করছি, কোথায় লিখে রাখলাম? প্রোডাক্ট ব্যাকলগে। আর প্রোডাক্ট ব্যাকলগের আইটেমগুলোর নাম কি? প্রতিটা আইটেমকে আমরা কি বলি? PBI, product হ্যাঁ, backlog. PPI। হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগ আইটেম। আচ্ছা, এবার আসেন আসলে কি ঘটে, লেটস সি। এখন আমরা বলেছি যে ইটারেশন, তাই না? আমি আসলে ইটারেশন বেস অ্যাজাইলের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন কিভাবে হয় সেটা। এই যে পুরো ইটারেশনটা হচ্ছে একটা বক্স, তাই না? ইটারেশনটা একটা হচ্ছে বক্স। তার মানে আমরা ধরলাম যে আমরা 2 সপ্তাহের একটা ইটারেশন সেট করছি, 2 উইকসের, 2 উইকস। এটা লেন্থ হচ্ছে 2 সপ্তাহ, ঠিক আছে? এইটা হচ্ছে কন্টেইনার, এর মধ্যে আমরা কাজ করব। কিভাবে কাজ করা হয় অ্যাজাইলে? এই যে প্রোডাক্ট ব্যাকলগটা আমরা তৈরি করেছি, একটা ইটারেশন যদি ধরি যে আমরা 2 সপ্তাহ করে আমরা করব, এটা কিন্তু 2 সপ্তাহ কিন্তু ফিক্স না, এটা আপনার টিম ডিসাইড করবে যে আমরা কি 2 সপ্তাহ নেব নাকি 4 সপ্তাহ নেব নাকি 6 সপ্তাহে নেব। কিন্তু এর চেয়ে বড় করতে বলা হয়নি আসলে। হ্যাঁ, এর চেয়ে বড় হলে আসলে আমরা খুব দ্রুত ইনক্রিমেন্টাল ডেলিভারি দিতে পারবো না এবং ফিডব্যাক নিতে পারবো না, তাই তো আমার ট্রেডিশনাল হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই 2 সপ্তাহ থেকে ম্যাক্সিমাম 6 উইকস। তা আমি ধরেন, আমি ফর এক্সাম্পল আমরা নিয়েছি যে প্রোডাক্টটা তৈরি করতেছি, এটা 2 সপ্তাহে আমরা কিছু ইনক্রিমেন্ট ডেলিভারি দেবো প্রতি 2 সপ্তাহে। তাহলে 2 সপ্তাহের প্রথম কাজ হচ্ছে এই ইটারেশনটা আমরা কিভাবে করব তার প্ল্যানিং তৈরি করা, ঠিক আছে? সেটাকে বলা হয় ইটারেশন প্ল্যানিং। আমি কয়েকটা টার্ম লিখি এখানে। একটা হচ্ছে ইটারেশন প্ল্যানিং, ইটারেশন প্ল্যানিং। তারপরে হচ্ছে আপনার ডেইলি স্ক্রাম বা ডেইলি স্ট্যান্ড আপ, আমি স্ক্রামের শব্দ ইউজ করতেছি না, ডেইলি স্ট্যান্ড আপ। তারপরে হচ্ছে আপনার ইটারেশন রিভিউ, তারপর হচ্ছে ইটারেশন রেট্রোস্পেক্টিভ বা শুধু রেট্রোস্পেক্টিভ, ঠিক আছে? একটা হচ্ছে ব্যাকলগ গ্রুমিং। গ্রুমিং মানে তো জানি আমরা না, গ্রুমিং বা এটাকে আরেকটা শব্দ আছে রিফাইনমেন্ট, ঠিক আছে? আমি এটাকে একটু টেনে নিচে নিয়ে আসি। এই যে ডেইলি স্ট্যান্ড আপটা কি আমরা প্রতিদিন যেটা ওই যে স্ক্রাম মিটিং করি ওইটা? হ্যাঁ হ্যাঁ, ডেইলি স্ট্যান্ড আপ, রাইট। ঠিক আছে, আমরা দেখেন প্রথমে আমরা কি করি, যখন একটা ইটারেশন আমরা শুরু করি, যখন শুরু করব তখন আসলে প্রোডাক্ট ব্যাকলগে তো অনেক আইটেম, কারণ এখানে কি বলছি আমরা, যে যা বানাতে যাচ্ছি আমরা সব স্কোপ এখানে আছে, সব রিকোয়ারমেন্ট এখানে আছে। দ্যাট মিনস এটা হিউজ একটা আর্টিফ্যাক্টস। তো আমরা কি করি, এটা এই যখন এই প্রোডাক্ট ব্যাকলগ বলবো, একটা জিনিস একদম মাথায় ঢুকে নেন, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম না যে একটা প্রিন্সিপাল ছিল না, সিম্পলিসিটি, হ্যাঁ, ম্যাক্সিমাইজিং নট ওভার ডান। তার মানে কি আমরা ভাইয়া বলছেন যে এই কথাটা বারবার আসবে, সিম্পলিসিটি। হ্যাঁ, সেটা হ্যাঁ রাইট, বারবার আসবে। সো প্রায়োরিটাইজ করব কেন? যাতে আমরা আসলে ম্যাক্সিমাম যেগুলা প্রায়োরিটাইজের বাইরে সেগুলো যাতে আমরা পরে করি, হ্যাঁ, ম্যাক্সিমাইজ করব যেগুলো নন প্রায়োরিটি কাজ সেগুলা। প্রোডাক্ট ব্যাকলগ মানেই হচ্ছে এই যে লিস্টটা দেখতেছি আমরা, আইটেমগুলোর লিস্ট, এটা অলওয়েজ এইভাবে থাকবে। মানে টপে এটা হচ্ছে 1 নম্বর প্রায়োরিটি, এটা 2, এটা 3, 4 এইভাবে অলওয়েজ এটা কিন্তু টপ প্রায়োরিটিটা থাকবে, উপরে থাকবে, ঠিক আছে? এখন ইটারেশনের শুরুতে, এই 2 সপ্তাহ ইটারেশনের শুরুতে টিম ডিসাইড করলো যে আমরা
দুইটা আইটেম নিয়ে কাজ শুরু করবো, ঠিক আছে? দুইটা আইটেম, টপ দুইটা আইটেম। এখন এই দুইটা আইটেমকে নিয়ে ওরা একটা সাবসেট অফ প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করে। সেই সাবসেটটাকে বলা হয় ইটারেশন ব্যাকলগ, ঠিক আছে? আইবি, সবাই তো বুঝতে পারছেন? ইটারেশন ব্যাকলগ, কিংবা স্ক্রামে এটা বলা হয় স্প্রিন্ট ব্যাকলগ। ইটারেশন শব্দটাকে স্ক্রাম বলা হচ্ছে স্প্রিন্ট, এটাকে বলা হয় স্প্রিন্ট ব্যাকলগ কিংবা ইটারেশন ব্যাকলগ। তার মানে এখানে কি আছে? এখানে কিন্তু এই দুইটা আইটেম আছে, ঠিক আছে? একটা আর দুইটা আইটেম আছে। কারণ কি, এর বেশি আইটেম আমি আসলে এই 2 সপ্তাহের মধ্যে ডেলিভারি দিতে পারবো না। আমি কিন্তু বেশি কাজ নেবো না, যেটা আমি করতে পারবো সেটুকুই নেব, আমার টিমের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। সো আমি দুইটা কাজ নিলাম, নেওয়ার পরে ইটারেশন প্রথমে যে ডে শুরু হলো, 2 সপ্তাহ মানে কয়দিন? 2 সপ্তাহ মানে আমরা যদি একটু দিন গুলো আঁকি, 4, 5, তারপরে আবার 6, 7, 8, 9, 10, 10 ওয়ার্কিং ডেজ, রাইট? তাহলে প্রথম দিন, ইটারেশনের প্রথম দিন আমরা কি করব? প্রোডাক্ট ব্যাকলগ থেকে কোন আইটেমগুলো আমরা ইটারেশন ডেলিভারি দিতে পারবো সেটা আমরা ইটারেশন ব্যাকলগে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই আইটেমগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, টাস্ক, সেই টাস্কগুলোকে আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে? এবং যদি কোনো প্রশ্ন থাকে যে এটা আসলে বুঝতে পারি নাই, বা এটার মধ্যে আরো যদি ইনফরমেশন আপনার লাগে, কোনো কোয়েরিজ থাকে যে কোনো আইটেমের উপরে, সেটা ইউ উইল আস্ক প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিবে আর কি, কারণ সে আসলে প্রোডাক্টটা ওন করে, প্রোডাক্ট ব্যাকলগটা ওন করে, এবং সেই কাস্টমারের সাথে ইন্টারফেসিং, ফলে সে জানে যে আসলে কোনটা কি বুঝায় বা কি চাচ্ছে কাস্টমার। তা আপনার স্প্রিন্ট, এই কাজটাকে বলা হয় স্প্রিন্ট প্ল্যানিং বা ইটারেশন প্ল্যানিং। স্পি, এই যেটা বলছিলাম, এইটা ইটারেশন প্ল্যানিং। তাহলে ইটারেশন প্ল্যানিং এর কাজ কি? প্রোডাক্ট ব্যাকলগ থেকে কোন আইটেমগুলা আমাদের টিমের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই ইটারেশনে ডেলিভারি দিতে পারবো সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেটা আমরা কিভাবে ডেলিভারি করব, কি কি টাস্ক করতে হবে, হ্যাঁ, কে করবে, কত সময় লাগবে, এই সবগুলোকে প্ল্যানিং করা। হ্যাঁ, সেই প্ল্যানিংটা করা হয় হচ্ছে ইটারেশন প্ল্যানিং। ইটারেশন প্ল্যানিং এর আউটপুট হচ্ছে মেইনলি দুইটা জিনিস। এটার আউটপুট বা রেজাল্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্প্রিন্ট বা ইটারেশন গোল। প্রতিটা ইটারেশন একটা গোল থাকতে হবে যে আমরা এই 2 সপ্তাহের মধ্যে কি গোল অ্যাচিভ করতে চাই, এবং যে 3টা আইটেম নিয়েছি সেই 3টা আইটেম এবং তার জন্য কি কি কাজ করতে হবে তার ডিটেইলটা। এবং তার সাথে আরো 2টা জিনিস থাকে, যেটা এখন আমি জাস্ট নাম বলতেছি, পরে এগুলা আরো এক্সপ্লেন করব। একটা হচ্ছে ডেফিনেশন অফ রেডি, সরি এটা লেখাটা একটু ইয়া হলো, এটা হচ্ছে আপনার ডেফিনেশন অফ রেডি, DOR, ডেফিনেশন অফ রেডি। মানে আমি ততক্ষণ পর্যন্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকবো, বা আমার যদি কোনো কোয়েরিজ থাকে, ডেভেলপমেন্ট টিম সেটা প্রশ্ন করতে থাকবে প্রোডাক্ট ওনারকে, এবং যতক্ষণ সে ক্লিয়ার হয় নাই রিকোয়ারমেন্টের ব্যাপারে, হ্যাঁ, ততক্ষণ এটাকে বলা হয় ডেফিনেশন অফ রেডি। যখন আমার সমস্ত মানে জানার যত ছিল সবকিছু আমি যদি জেনে যাই, তাহলে সেটা হচ্ছে ডেফিনেশন অফ রেডি। তার মানে এখন এই আইটেমগুলা রেডি ফর ডেভেলপমেন্ট। আর ওই সময় আরেকটা জিনিস বের করা হয়, সেটা হচ্ছে ডেফিনেশন অফ ডান, যেটাকে আমরা ট্রেডিশনাল প্রজেক্টে অনেক সময় অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলি। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যে আসলে আমি যে 2টা প্রোডাক্ট নিলাম, এই 2টা প্রোডাক্ট ডেলিভারি যখন দেবো কাস্টমারের কাছে, তখন কাস্টমার তো আবার চেক করবে যে সবকিছু মিট করছে কিনা, সমস্ত রিকোয়ারমেন্ট, সমস্ত এক্সপেকটেশন, সমস্ত কোয়ালিটি ক্রাইটেরিয়া। তো সেইটাকে বলা হয় ডেফিনেশন অফ ডান। এই 2টা জিনিস এখানে ডিসাইড করা হয় যখন আমরা স্প্রিন্ট প্ল্যানিং। ডেফিনেশন অফ রানের আরেকটা নাম কি বললেন ভাই? না, আরেকটা নাম নাই এটার, আমরা এমনি ট্রেডিশনাল প্রজেক্টে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলি, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। কিন্তু অ্যাজাইলে আবার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া এবং ডেফিনেশন অফ ডান 2টা আলাদা জিনিস, সেটা আমি পরে আরো ডিটেইল আলোচনা করব। এখন মনে রাখেন ডেফিনেশন অফ রেডি, তার মানে আমার যে আইটেমগুলো আমি নিয়েছি সেটার আর কোনো কনফিউশন নাই, আমার টিম এখন এটা নিয়ে কাজ করতে পারবে, সেটা হচ্ছে ডেফিনেশন অফ রেডি। এটা আসলে এক ধরনের চেকলিস্ট, সব আমার ফুলফিল হয়েছে কিনা। ডেফিনেশন অফ ডান সেটা আসলে চেকলিস্ট। আমি প্রোডাক্টটা যখন তৈরি করার পর লাস্টের দিনে ডেলিভারি দেব, লাস্টের দিনে, তখন যাতে এই ডেফিনেশন অফ ডাইনের যে ক্রাইটেরিয়াগুলো সেট করছিলাম, মেইনলি কাস্টমার বা প্রোডাক্ট ওনার বলেছিল, সেগুলা কি সব ফুলফিল হয়েছে কিনা সেটা চেক করে কাস্টমারকে দিয়ে দাও, সেটা হচ্ছে ডেফিনেশন অফ ডান। ঠিক আছে, তাহলে আমরা স্প্রিন্ট
প্ল্যানিং এ কি কি করলাম, একটা হচ্ছে স্প্রিন্ট গোল তৈরি করলাম এবং ইটারেশন ব্যাকলগ তৈরি করলাম, এই যে এটা তৈরি করলাম, এবং ডিটেল টাস্ক প্ল্যানিং করলাম, আর হচ্ছে ডেফিনেশন অফ রেডি এবং ডেফিনেশন অফ ডান ফাইনালাইজ করলাম। এটা যখন শেষ হলো, এটা করার আসলে টাইম আছে, আমরা বলছি যে টাইম বক্স, হ্যাঁ, মানে অ্যাজাইলের যদি আমরা ইটারেশন বেস অ্যাজাইল ইউজ করি তাহলে প্রতিটা ইভেন্ট, এগুলোকে বলা হয় ইভেন্ট। এই যে আমি এখানে 5টা লিখেছি না, 5টাই হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কিংবা সিরিমনি বলা হয়, সিরিমনি, ইভেন্ট অথবা সিরিমনি। সেই 5টা ইভেন্ট প্রতিটারই কিন্তু আবার টাইম বক্স ফিক্স আছে, কোন কাজ কতটুকু করতে হবে। যেমন 2 সপ্তাহে যদি একটা ইটারেশন হয় তাহলে এটা অবশ্যই 2 থেকে 4 ঘন্টার বেশি হবে না, এর চেয়ে বেশি প্ল্যানিং করা যাবে না, এর মধ্যে আপনার প্ল্যানিং এর কাজ শেষ করতে হবে। তারপরে যখন প্ল্যানিংটা শেষ হয়ে গেল, তার মানে কি আপনার ওই দিনে কিন্তু আরো সময় আছে আপনার হাতে, তাই না? আরো 3 ঘন্টা বা 4 ঘন্টা আছে। এই 3-4 ঘন্টা আপনাকে এখন আপনার টিম, যে টিমটা আমরা বলছিলাম রোল একটা হচ্ছে টিম, যারা আসলে মেইন এক্সিকিউশন করবে, তারা এখন কাজ শুরু করে দেবে। এই যে টাস্কগুলো আইডেন্টিফাই করছে সেই অনুযায়ী কাজ শুরু করবে যাতে আমরা এই গোলটা অ্যাচিভ করতে পারি। হ্যাঁ, সেইটাকে বলা হয় ইটারেশন এক্সিকিউশন। তার মানে যে আমরা বাকি সময় কি করতে থাকি, ইটারেশন এক্সিকিউশন করতে থাকি, এই কাজগুলো আমরা কমপ্লিট করতে থাকি যাতে এই গোলটা অ্যাচিভ করতে পারি এবং এই 2টা আইটেম ডেলিভারি রেডি করতে পারি। এইভাবে আমরা কাজ করতেছি 2nd ডে, 3rd ডে, 4th ডে, 5th ডে, 6th ডে, 7th ডে, 8th ডে, 10th ডেতে আমরা চলে আসলাম, এটা ফার্স্ট ডে ছিল। সো তার আগে আমরা কি করি, তার আগে আরেকটা ইভেন্ট করা হয় অ্যাজাইলে, সেটা হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ। তার মানে প্রতিদিন এটাকে দেখবেন যে অনেক সময় এইভাবে প্রেজেন্ট করা হয়, এরকম একটা ইটারেশনের সাইন দিয়ে। তার মানে হচ্ছে প্রতিদিন less than 15 minutes or equal to 15 minutes, less than অথবা equal to 15 minutes, পুরা টিম যারা কাজ করতেছে, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার এবং টিম, তারা সবাই গোল হয়ে দাঁড়ায়, স্ট্যান্ড আপ দাঁড়ায়, দাঁড়ায় 15 মিনিটের একটা মিটিং করে। সেই মিটিংটাকে বলা হয় ডেইলি স্ট্যান্ড আপ। এটা হচ্ছে প্রতিদিনের অ্যাক্টিভিটি, প্রতিদিন আপনি এই কাজটা করবেন, প্রতিদিন এই কাজটা করবেন, একই সময়ে একই প্লেসে এবং সবাই প্রেজেন্ট থাকবে। এখানে আমরা এই মিটিংটা 15 মিনিটের বেশি করা যাবে না এবং অবশ্যই দাঁড়ায়, বসে না, ঠিক আছে? কনস্ট্রাকশনে এরকম একটা মিটিং আমরা ইউজ করি, কনস্ট্রাকশন ইয়াতে, সেটাকে বলা হয় টুল বক্স মিটিং, তাই না? আছেন কি কনস্ট্রাকশনের? জি ভাইয়া, টুল বক্স মিটিং বলে। হ্যাঁ, টুল বক্স মিটিং আমরা করি। সো আইডিয়াটা আসলে সিমিলার টাইপ আইডিয়া। আচ্ছা, অনেকে কি বের হয়ে যাচ্ছে নাকি বারবার? ওকে, আচ্ছা দেখেন, এই যে মিটিংটা হয়, মিটিং এর এজেন্ডা ফিক্স, 3টে এজেন্ডার উপর মিটিং হয়। একটা হচ্ছে গত ডেইলি স্ট্যান্ড আপ থেকে আজকের স্ট্যান্ড আপ পর্যন্ত আমরা যে কাজ আমাদের দায়িত্বে ছিল, সবাই বলবে এক একজন করে, নরমালি রাউন্ড রবিন ভাবে করতে পারি আমরা। এই যে আমরা দাঁড়ালাম যে 10 জন বা 9 জন, 9-10 জন এই জন্য বলতেছি কারণ স্ক্রাম টিমের সাইজটা খুব ছোট হয়, বা অ্যাজাইল টিমের সাইজ গুলো খুব ছোট ছোট হয়। এই সবাই রাউন্ড রবিন ভাবে বলবে 3টা জিনিস, 3টা এজেন্ডা, গতকাল আমার কাজ কি ছিল, আমি সেটা করতে পেরেছি কিনা, গতকালের ডেইলি স্ট্যান্ড আপ থেকে আজকে ডেইলি স্ট্যান্ড আপ। তারপর সেকেন্ড হচ্ছে আজকের থেকে আজকে আমার কাজ কি, খুব সিম্পলি আজকে আমার কাজ কি, আজকে আমি কি করব। আর থার্ড হচ্ছে কোনো ইম্পিডিমেন্ট, অবস্টাকল বা ব্লকার্স আছে কিনা যেটা আমার কাজে বাধা দিচ্ছে, সেটা আমি বলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেইলি স্ট্যান্ড আপ, যেটা প্রতিদিন হবে, 15 মিনিট হবে, একই জায়গায় হবে, দাঁড়ায় হবে, গোল হয়ে দাঁড়ায়, এবং সেখানে 3টে এজেন্ডা থাকবে। গতকাল স্ট্যান্ড আপ থেকে আজকে স্ট্যান্ড আপ পর্যন্ত আমি কি করেছি, আজকে কি করব, আর আমার কাজে কোনো প্রবলেম বা সমস্যা আছে কিনা, ইস্যু আছে কিনা, যেটার জন্য আমার বাধাগ্রস্ত হচ্ছি। সেটা এরকম হতে পারে যে আমার কম্পিউটার স্লো হয়ে গেছে, ঠিক আছে, বা আমার পিসি কাজ করতেছে না, এটাও হতে পারে, বা আরো আমার কোনো একটা কাজে প্রবলেম হচ্ছে যেটা আমার অন্যদের হেল্প লাগবে, সেটাও হতে পারে, এনিথিং, সেটা হচ্ছে ইম্পেডিমেন্ট। তাহলে কি করলাম আমরা, দেখেন প্রতিদিন কি করবো, আমরা ডেইলি স্ট্যান্ড আপ করবো। তাহলে আমরা কি করতেছি, আমরা আসি হচ্ছে ইটারেশন এক্সিকিউশনের মধ্যে, এক্সিকিউশন, এবং সেখানে আমরা প্রতিদিন একটাই আমাদের অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ করে আমাদেরকে আসলে স্ট্রিমলাইন করা, মিস অ্যালাইনমেন্ট ঠিক করা আমাদের টিমের মধ্যে, যে আমরা আসলে গোল ফোকাস আছে কিনা এবং আমরা যে 2টা কাজ নিয়েছি সেটা ডেলিভারি রেডি হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আর বাকি যে এই 15 মিনিট ছাড়া বাকি সময় কিন্তু আমরা জাস্ট কাজ করতেছি, যেটাকে বলা এক্সিকিউশন। আচ্ছা, এরপরে লাস্টের দিন,
শেষের দিন দুইটা কাজ, দুইটা ইভেন্ট। একটা হচ্ছে ইটারেশন রিভিউ। রিভিউ মানে আমি যে 2 সপ্তাহ ধরে দুইটা আইটেম তৈরি করলাম, সেই দুইটা আইটেম মনে আছে এজাইলের প্রিন্সিপাল ওয়ার্কিং প্রোডাক্ট, তাই না? ওয়ার্কিং প্রোডাক্ট তৈরি করতে হবে, কিন্তু এখানে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করলে হবে না। ওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে আপনি দেখাবেন যে আমি 2 সপ্তাহে যে দুইটা আইটেম নিয়েছিলাম সেখান থেকে আমি এই প্রোডাক্টটা বানাইছি। ঠিক আছে, এই প্রোডাক্টটা বানাইছি, সেটা আপনি এখানে স্টেশন রিভিউতে আপনি ডেমনস্ট্রেশন করবেন। কাকে কাকে ডেমনস্ট্রেশন করবেন? এটাকে Product রিভিউ owner। বলা হয় বা ডেমনস্ট্রেশন বলা হয়। এটা করা হবে একদম রিয়েল কাস্টমারকে, বা আপনার যদি বিজনেস ডিপার্টমেন্ট থাকে বা কিছু, যেখানে কে থাকবে, সবাই থাকবে, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, ডেভেলপমেন্ট সবাই থাকবে। প্রেজেন্ট করা হবে কাকে? কাস্টমারকে, যে আমি তোমার যে এই 2 সপ্তাহে এটা ডেলিভারি দিতে চেয়েছিলাম, এটা আমার এই যে রেডি হয়ে গেছে, তুমি ডেফিনেশন অফ ডান থেকে চেক করে নাও। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইটারেশন রিভিউ, যেখানে কি করা হয়, যেখানে প্রোডাক্টকে দেখানো হয় কাস্টমারের কাছে। প্রোডাক্ট, এটা একটু লিখে রাখেন, এই ছবিটা আমি সেভ করে রাখবো, আপনার সাথে শেয়ার করবো, আর ভিডিওতে আছে। সো এখানে প্রোডাক্ট চেক করা হয়, ফিডব্যাক নেওয়া হয় কাস্টমার। ঠিক আছে, যেখানে কাস্টমার থাকে। এই মিটিংটাও ঠিক করা আছে যে 3 থেকে 4 ঘন্টার বেশি হবে না এই প্রেজেন্টেশনটাও। ঠিক আছে, তাহলে আপনি প্রোডাক্টের ফিডব্যাক নিলেন, কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোনো রিকোয়ারমেন্ট কোনো চেঞ্জ হয়ে গেছে কিনা, এসব সবকিছু আপনি এখানে নেবেন। কোনো চেঞ্জ রিকোয়েস্ট আসলো কিনা, ওয়েলকাম চেঞ্জ ডেমো। তাহলে এটা হচ্ছে আমাদের ইটারেশন রিভিউ বা ডেমনস্ট্রেশন কিংবা ডেমো। এরপরে নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে ওই দিনে, লাস্ট দিনে, এটা হওয়ার পরে নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে রেট্রোস্পেক্টিভ। ঠিক আছে, এটা 2 থেকে 3 ঘন্টা হবে। রেট্রোস্পেক্টিভ মানে কি? লেসন লার্ন সেশন, তাই না? যে আমরা যে এই যে পুরো ইটারেশনটা করলাম, হ্যাঁ, এটা কি করবো আমরা? প্রসেস এবং পারফরমেন্স, আমাদের প্রসেস এবং পারফরমেন্স নিয়ে কথা বলবো। আমাদের প্রসেস, আমাদের অ্যাক্টিভিটি, প্রসিডিউর, আমাদের টিমের পারফরমেন্স, কোনো প্রবলেম আছে কিনা যার কারণে আমাদের পারফরমেন্সটা খারাপ হচ্ছে, কোন কাজগুলো এমনি করছে, কোনো রেজাল্ট নিয়ে আসে নাই, হ্যাঁ, আর কোন কাজগুলো আইডেন্টিফাই করছে যে আরো ভালোভাবে করা উচিত। এই সমস্ত জিনিস নিয়ে আমরা রিফ্লেক্ট করবো। অ্যাজ এ প্রিন্সিপাল মনে আছে না একটা, যে আমরা মানে সার্টেন ইন্টারভেল পরপর আমরা কি করব? রিফ্লেক্ট করব। এবং কেন করব? যাতে আমরা অ্যাডাপ্ট করতে পারি, আরো ভালো করতে পারি। এইটা আসলে প্রসেস নিয়ে, পারফরমেন্স নিয়ে, প্রসিডিউর নিয়ে আলোচনা। এই জায়গাটাতে কে থাকবে? এই জায়গাটাতে নরমালি কাস্টমার থাকবে না। কাস্টমার প্রোডাক্ট নিয়ে কনসার্ন। আমার টিমের কে কি করলো না করলো, এটা কার কনসার্ন? আমার টিমের কনসার্ন। এই মিটিংটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে, আর এই মিটিংটা হচ্ছে টিমের পারফরমেন্স, প্রসেস, হ্যাঁ, প্রসিডিউর, কিভাবে ইমপ্রুভ করা যায়, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করা যায়, সেটা নিয়ে হচ্ছে রেট্রোস্পেক্টিভ। বুঝতে পারছি? আচ্ছা, এখন আরেকটা ছিল ব্যাকলগ গ্রুমিং বা রিফাইনমেন্ট। তার মানে হচ্ছে যে ব্যাকলগটা যে আছে না, এই ব্যাকলগটা কি হয়, আমি আপনাদের স্লাইডে যখন পড়াবো তখন দেখাবো। এটা আসলে যেগুলো টপ লেভেলে থাকে সেগুলোকে আমরা আসলে খুব ডিটেইল ব্রেকডাউন করি, আর যত নিচের দিকে থাকে সেগুলোকে আসলে আমরা বড় বড় চাঙ্ক হিসেবে রেখে দিই। তেমন ওটাকে এখন আমরা ব্রেকডাউন করে স্মলার কন্টেন্ট তৈরি করি নাই। ঠিক আছে, সো সেই কাজটা করা হয় কখন? যে পুরো ইটারেশনের 10% টাইম, এটা রুল অফ থাম্ব, এটা কিন্তু কোথাও একদম ডাইরেক্টলি বলা না যে 10% টাইম ইউজ করতেই হবে। যেমন আমাদের অ্যাজাইল প্র্যাকটিস গাইডে বলা আছে প্রতি সপ্তাহে 1 ঘন্টা, কিন্তু এমনি বিভিন্ন স্ট্যান্ডার্ডে বলা আছে যে আসলে 10% টাইম, পুরো ইটারেশনের 10% টাইম আপনি ইউজ করবেন এই ব্যাকলগের বাকি পরের যে আইটেমগুলো, আমরা তো 2টা নিয়ে কাজ করতেছি, পরের যে আইটেমগুলো আছে যেগুলো ইমিডিয়েটলি নেক্সট ইটারেশনে আপনি কাজ করবেন, সেগুলোকে আরো ব্রেকডাউন করা, আরো ডিটেইল ডাউন করা, কোনো কোশ্চেন থাকলে স্টেকহোল্ডারের সাথে মিটিং করা, ইভেন টিমও কিন্তু স্টেকহোল্ডারের সাথে মিটিং করতে পারে, কিন্তু সেটা অবশ্যই হতে হবে প্রোডাক্ট ওনারের থ্রুতে। ধর আপনি কোনো একটা জিনিস বুঝতেছেন না, কাস্টমার কি বলছে, প্রোডাক্ট ওনার আপনাকে বুঝাতে পারছেন না, তাহলে প্রোডাক্ট ওনার চাইলে, টিম চাইলে প্রোডাক্ট ওনারের থ্রুতে সেই স্টেকহোল্ডারের সাথে মিটিং করতে পারে, কিন্তু এভরিথিং শুড বি থ্রু প্রোডাক্ট ওনার। বুঝতে পারছি আমরা? এইভাবে কি হলো, তাহলে একটা ইটারেশন শেষ হলো, আমাদের ইনক্রিমেন্ট তৈরি হয়ে গেল। আবার কি করবো আমরা? নেক্সট পরের দিনই আবার কি হয়ে যাবে, যদি মাঝখানে ছুটির দিন থাকে, স্যাটারডে সানডে বা ফ্রাইডে স্যাটারডে ছুটি শেষ হয়ে গেল, পরের দিন সকালে এসে আবার স্প্রিন্ট প্ল্যানিং বা ইটারেশন প্ল্যানিং, এবং আবার সেকেন্ড 2টা আইটেম বা 3টা আইটেম আমার টিম যেরকম পারফর্ম করতে পারে। এইভাবে কন্টিনিউয়াসলি আমরা ইটারেটিভ এবং ইনক্রিমেন্টালি আমরা কাস্টমারকে ডেলিভারি দিতে থাকি।
So this is the way Agile works. কার কোনো প্রশ্ন আছে? অনেক কথা বললাম। আচ্ছা, এখানে আমরা লাস্টে যেটা বললেন পরে ব্যাকলগ, 2 সপ্তাহ পরে যেটা আমরা কাস্টমার রিকোয়ারমেন্ট নিয়ে যেটা বসলাম, এটাকে আমরা তখন কোনো ডেলিভারি দিতেছি? অবশ্যই এই মাস ডেলিভারি যে বলেই দিলাম তো। তাহলে এখানে তো মাল্টিপল ডেলিভারি আসতেছে কোথায়? এখানে ইটারেশনে না, একটা ইটারেশনে তো একটা ডেলিভারি আসছে। একটা ডেলিভারি, প্রত্যেকটা ইটারেশনে একটা করে ডেলিভারি আসবে। হ্যাঁ হ্যাঁ, একটা বা একাধিক যাই হোক, মানে এখানে কিছু প্রতি ইটারেশনের পর একটা ডেলিভারি পাবেন, তারপর আরেকটা আসবে, এসে আবার যোগ হবে নেক্সট ইটারেশন থেকে, এবার যোগ হলে তো ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে। এটা ওই ইনক্রিমেন্টের সাথে মিলে যাচ্ছে না আবার? হ্যাঁ, ইনক্রিমেন্টই তো অ্যাজ আ মানে তো ইনক্রিমেন্টের ইটারেশন। ইটারেশনটা যেটা ছিল যে শুধু কারেক্টনেস পর্যন্ত রিপিট হবে আর সিঙ্গেল ডেলিভারি, ওটা থেকে বের হয়ে আসেন, ওই আমরা একটা ডেফিনেশন করছি। এখানে তো আমরা এই কাজটাই তো ইটারেশন। জি, এখানে সব কাজগুলো রিপিট হচ্ছে, নেক্সট যখন ইটারেশন শুরু করবেন আবার এই কাজগুলো রিপিট হবে। আর যে ডেফিনেশন অফ ডান মানে কি? কারেক্টনেস। জি, ওই আইডিয়াগুলো ইউজ করা হচ্ছে কিন্তু, বুঝতে পারছেন আমরা? ইটারেশনের যে আইডিয়া, ইটারেশন আইডিয়া হচ্ছে কারেক্টনেস এনশিওর করা। এই যে ডেফিনেশন অফ রেডি, ডেফিনেশন অফ ডান, তারপর এক্সেলেবল ক্রাইটেরিয়া, সবগুলোই টার্গেটই হচ্ছে কারেক্টনেস। কিন্তু ফাইনালি আপনি আবার ইনক্রিমেন্ট, ইটারেশন যখন শেষ হবে অবশ্যই একটা ইনক্রিমেন্ট ডেলিভারি দিবেন, তাহলে না দুইটা ইউজ করবেন অ্যাজ এ। জি। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে রেজা ভাই, সেটা হচ্ছে যে এই এগুলা তো মানে ছোট ছোট স্প্রিন্টে ভাগ করে করে কাজ করে, তো এখন এই যে মানে লোক বেশি লাগে না, তাহলে অর্গানাইজেশন তো বাল্কি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না? কেন বাল্কি হবে কেন? কারণ ব্যাপারটা হচ্ছে যে যেমন মনে করেন যে ওয়াটারফলে কি করতো, একটা বাঞ্চ অফ পিপল এক্সিকিউশন ফেজে ইয়ে করা হইতো, রিক্রুট করা হইতো। সো ওইটার রেসপেক্টে কাজ চলতো, হোয়াট এভার দি ফেল অর দ্যাট ইজ দি সিকোয়েন্সিয়াল অ্যাক্টিভিটিস, বাট থিং ইজ এটা কিন্তু এই ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে যে আমি মনে করতেছি যে স্ক্র্যাম করবার জন্য আমার 100টা স্প্রিন্ট করতে হচ্ছে, মানে বিভিন্ন প্রকার সেগমেন্টে। যদি আমি বড় স্কেলের চিন্তা করি, তাহলে ওখানে তো আমার অবভিয়াসলি ডেভেলপার লাগবে, অবভিয়াসলি আমার এক্সপার্ট পিপল লাগবে, প্রোডাক্ট ওনার লাগবে। সো এটা তো আবার মার্চ করা যাবে না, মানে ওভারল্যাপ করা যাবে না। সো এই ক্ষেত্রে কি মনে হয় না যে এটা একটু মানে রিসোর্স বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে? না, আমার মনে হয় না এটা এরকম ইয়া নেই, এরকম সম্ভাবনা নাই, এরকম সম্ভাবনা নাই। আর এটা তো যখন একসাথে কিন্তু মাল্টিপল টিমও কাজ করতে পারে, এটা এরকম না যে এটা একটা টিম দিয়ে বুঝাইলাম আমি, একটা টিম একটা ইটারেশন। কিন্তু কোনো একটা বড় যদি প্রোডাক্ট হয়, আমি এটা ক্লিয়ার করে দিই, এটা সেভ করে রাখছি, সেভ করে রাখছি, পরে শেয়ার করব সেটা। আমি এটা একটু ক্লিয়ার এটা একটু বলি আর কি, যে হ্যাঁ এটা একটু দেখার বিষয়। আপনার আগের বস আসিফ নাইমুর রশিদ, ওরে মনে পাইছেন কিনা? এখন তো রেড ডট বলে একটা নতুন অর্গানাইজেশন করছে, সো ওখানকার সিইও সে এই অ্যাজাইল এবং পদ্ধতি ইভেন স্ক্রাম কি ভিত্তি করে অর্গানাইজেশনটা ইয়ে করা হয়েছে। এক গ্রুপ পিপলকে স্ক্রাম সার্টিফিকেশন, আর প্রোডাক্ট ওনার থাকবে, ডেভেলপার থাকবে। সো এইভাবেই অর্গানাইজেশনটা রেড ডট বলে একটা রবির সিস্টার কনসার্ন তৈরি করা হয়েছে। সো মানে এটাই দেখার বিষয় যে আসলে মানে এখানে কি লোক বেশি লাগবে নাকি এফিশিয়েন্ট ওয়েতে চলা যাবে। লেটস সি। হ্যাঁ, না লোক বেশি লাগার কোনো কারণ নাই। এই যে এখানে মানে আমরা তো একটা টিম নিয়ে কথা বলতেছিলাম এতক্ষণ। স্ক্রাম টিম বা অ্যাজাইল টিম সবসময় ইউজ করে একটা জিনিস খেয়াল রাখেন, টিমটা খুব ছোট, 3 থেকে 9 জন, এর চেয়ে বেশি টিম না। 3 থেকে 9 জন কিংবা ম্যাক্সিমাম 11 জন হতে পারে, খেলার টিম আর কি। 3 থেকে 9 জন, এর চেয়ে বেশি না। কারণ মানে এটা কিন্তু কারণ আছে, কোনো কারণ ছাড়া কিন্তু এসব আসে নাই। কারণ হচ্ছে দেখা গেছে মানে গবেষণায় দেখা গেছে যে সবচেয়ে মানে হাই পারফর্মিং টিম যদি করতে চায় সেটার সাইজ হচ্ছে 4.6, তার মানে 4 থেকে 5 জনের মতো আর কি। তো দ্যাটস ওয়াই আসলে অ্যাজাইল টিম 3 থেকে 9 জনের টিম রাখে। এখন আপনি ভাবতে পারেন যে এটা এইভাবে তার প্রজেক্ট হবে না, কোন একটা বড় প্রজেক্ট করতেছেন, সেখানে এই 9 জন প্রতিদিনের প্রজেক্ট শেষ করবে, তাহলে 1000 ইটারেশন লাগবে। সেটা কিন্তু আসলে হয় না। ওখানে আমরা বলি এটাকে বলে স্কেলিং ফ্রেমওয়ার্ক, এটা পরে আলোচনা করব।
জাস্ট প্রশ্নটা আসলে থেকে একটু জাস্ট বলতেছি, স্কেলিং ফ্রেমওয়ার্ক মানে আপনার লার্জ লেভেলে আপনি কিভাবে প্রজেক্ট ম্যানেজ করবেন। তখন আসলে টিমগুলো এরকম ছোট ছোট হয়, 3 থেকে 9 জন, 3 থেকে 9 জন, এরকম অনেকগুলো টিম থাকে। হ্যাঁ, এবং এই প্রতিটা টিম থেকে রিপ্রেজেন্টেটিভ থাকে। এই যে এখানে ধরেন প্রতিটা টিমে 9 জন আছে, প্রতিটা টিমে একজন রিপ্রেজেন্টেটিভ থাকে। হ্যাঁ, এই একজন রিপ্রেজেন্টেটিভ প্রতিটা টিম থেকে আবার এইভাবে যায়, এরা আবার প্রতিদিন মিটিং করে, তার উপর আবার আরেকটা লেভেল থাকে। এখান থেকে আবার একজনকে রিপ্রেজেন্টেটিভ যায়, এখান থেকে রিপ্রেজেন্টেটিভ যায়, এইভাবে কিন্তু টিমটা এইভাবে কাজ করে আর কি। এবং এটা যদি একটা বড় প্রোডাক্ট হয় তাহলে কিন্তু একসাথে এখানে যদি একটু 50,000-এরও কিন্তু স্ক্রাম টিম আছে, 50,000 লোক একটা প্রোডাক্টে কাজ করতেছে। এই যে এইভাবে কিন্তু এই যে এইভাবে এখানে আরেকটা 10 জনের টিম আছে, আরেকটা 10 জনের টিম আছে। তার মানে কি প্রতিটাই কিন্তু এক একটা ইটারেশন চলতেছে, সবাই 2 সপ্তাহ ইটারেশন করতেছে বা 4 সপ্তাহ ইটারেশন করতেছে। তার মানে একই সাথে কিন্তু যদি এখানে 20-25টা টিম হয় তাহলে কিন্তু 25টা ইটারেশন চলতেছে। তার মানে 25টা কিন্তু ইনক্রিমেন্ট তৈরি হচ্ছে এবং এক করে আমরা মেইন যে গোল আমাদের প্রোডাক্টের, বড় প্রোডাক্টের, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করতেছি। আবার নেক্সট ইটারেশন শুরু হচ্ছে, আবার নেক্সট 25টা আলাদা আলাদা না, দেখা যাবে সবাই মিলে কাজ করতেছে কোলাবোরেটলি, আমরা আসলে প্রোডাক্টটা ফাইনাল অ্যাচিভ, গোলটা অ্যাচিভ করতেছি। এইভাবে কাজ করে রাখে, কিন্তু এক একটা টিম হতে হবে ছোট, যাতে খুব প্রোডাক্টিভ থাকে টিমটা। এটাকে বলা হয় স্কেলিং ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, আমার একটু কোশ্চেন ছিল, আগের স্ক্রিনটা থেকে যাওয়া যাবে যেটা আঁকাবুকি করলেন? হ্যাঁ, করা যাবে, আমি সেভ করে রেখেছি। মানে বলেন। আমি আমার ইয়াতে যেটা প্রবলেম ফেস করি, দুইটা জিনিস নিয়ে প্রবলেম ফেস করি। আমি বলি এটা হলো ইটারেশন রিভিউ যখন হয় লাস্টের দিনে স্প্রিন্টের, হ্যাঁ, তখন আমি যখন ক্লায়েন্টকে ডেলিভার করি প্রোডাক্টটা, মানে পার্ট অফ দ্য প্রোডাক্ট আর কি, ওই স্প্রিন্টের যে আউটপুটটা, ওইখানে দেখা যায় যে আমার ইউএটি করার জন্য ক্লায়েন্টকে দিতে হয়। এখন ইউএটি হয় আইদার ক্লায়েন্টের 2 দিন লাগে, খুব ছোট যদি হয় ডেলিভারেবল তাহলে ক্লায়েন্ট হয়তো তখনই দেখে আমাকে ফিডব্যাক দেয়। হ্যাঁ, কিন্তু যদি প্রোডাক্ট একটু বড় হয় তখন ইউএটি টেস্ট কেস দিতে হয়, সেই ইউএটি করার পর আইদার 2 দিন পর অথবা 1 সপ্তাহ পর আমাকে ফিডব্যাক দেয়, এবং ওই ফিডব্যাকে দেখা যায় কিছু চেঞ্জ হয়। তো এই যে চেঞ্জটা বা এক্সট্রা কাজটা, এটা আমি স্প্রিন্টের ভেতরে কিভাবে অ্যাকোমোডেট করবো এটা বুঝতে পারি না, মানে এখানে সলিউশনটা কি? সলিউশন এখানে একটা জিনিস মিস্টেক হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার যদি এরকম হয়, এটা কিন্তু ইউইটি সেশন না, একটু মনে রাখতে হবে, রেট্রোস্পেক্টিভ কিন্তু ইউইটি সেশন না। আমরা ধরে নিচ্ছি এইসব ইউইটি, তারপরে প্রোডাক্ট ওনারকে দেখানো, কাস্টমারকে দেখানো, মানে ওই যে আপনার যে ছোট ছোট ইউইটি বা কিছু, সেগুলা এর মাঝখানে শেষ করে ফেলতে হবে, ওখানে গিয়ে শুধু প্রোডাক্ট ডেমো করবেন। হ্যাঁ, স্প্রিন্টের ভিতরে যখন যেটা তৈরি হবে ওটা আপনি টেস্টিং করে নেবেন। এখন যেটা বলতেছে যে ডেলিভারটা আমরা দেবো হলো স্প্রিন্টের শেষ দিনে, তার মানে কি আমার স্প্রিন্টের সাইজ বাড়াইতে হবে, যে ওটা ধরে যে হ্যাঁ আমাকে ক্লায়েন্ট ফিডব্যাক দিবে, তার চেঞ্জ থাকলে চেঞ্জ করবে, এটা ধরে আমাকে স্প্রিন্টের সাইজ বাড়াইতে হবে? তাহলে সাইজ তো একবার ফিক্স হলে তার বাড়ানো ঠিক হবে না, মানে ওটা সবসময় ফিক্স থাকবে, 3 সপ্তাহ হলে 3 সপ্তাহ, 4 সপ্তাহ। আমি যখন শেষ দিনে ডেলিভার দিচ্ছি তখন যদি কোনো চেঞ্জ আসে, আমি চেঞ্জটা করবো কখন? তাহলে ওই চেঞ্জটা আপনি অবশ্যই নেক্সট ইটারেশনে করবেন। যদি এখানে কোনো চেঞ্জ আসে, এটা আমরা সবাই শুনে রাখি, সেটা হচ্ছে যদি কোনো চেঞ্জ এখানে আসে তাহলে চেঞ্জটা আবার প্রোডাক্ট ব্যাকলগে চলে যাবে, টপে চলে যাবে। আচ্ছা, তার মানে এটা প্রোডাক্ট ব্যাকলগে যাচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে আর হবেই না। এবং আপনি কোনোভাবে একটা জিনিস মনে রাখতে হবে, কোনোভাবে ইটারেশনকে এক্সপ্যান্ড করা যাবে না, ঠিক আছে? এক্সপ্যান্ড করলে অ্যাজাইলের আপনি কোনো বেনিফিটই পাবেন না, যদি এলাস্টিকের মতো যদি বাড়াতে থাকে। আচ্ছা, নিষেধ, বুঝছেন? মানে আপনাকে এটা সবগুলো নিয়ে এসে আবার প্রোডাক্ট ব্যাকলগে টপে রাখেন, যেহেতু ওটা না করলে, এবং সবার আগে যখন পরে স্প্রিন্ট প্ল্যানিং করবেন ওই 2-3টা চেঞ্জকে আগে করে ফেলবেন, তাহলে তো আপনার ওটা শেষ হয়ে গেল, এবং এর মাঝখানেই কাস্টমারকে দেখায় নেবেন, ওই সেশনের জন্য ওয়েট করবেন না। আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা প্রবলেম যেটা ফেস করি এটা হলো রিসোর্স ম্যানেজমেন্টের প্রবলেম। ধরেন আমি দুইটা, আপনি যেটা বললেন যে আমি প্রোডাক্ট ব্যাকলগ থেকে 2টা কালেক্ট করে আমি টাস্ক জেনারেট করে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, যে আমার 14 দিনের 10 দিনের স্প্রিন্ট, মানে 2 সপ্তাহের স্প্রিন্ট। তা আমি দেখলাম যে একটা রিসোর্সের কাজ সে হয়তো 7 দিনে করে ফেলছে, 3 দিন হাতে থাকে, আমি ওই রিসোর্সটাকে কোন জায়গায় ইউজ করতে পারি এরকম ক্ষেত্রে? এরকম ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করবেন হচ্ছে রিফ্যাক্টর করা। যদি কোনো টেকনিক্যাল ডেট থাকে, টেকনিক্যাল ডেট, রিফ্যাক্টরিং, এগুলো মধ্যে আমরা একটু সফটওয়্যারের টার্ম আমাদের পড়তে হবে, আবার আমাদের আছে কিন্তু সিলেবাসে। আমরা ডেলিভারি মিট করার জন্য সবাই একটু শুনে রাখেন, কেন এগুলো আবার আমি আলোচনা করবো, এগুলো আছে আমাদের সিলেবাসে। টেকনিক্যাল ডেট হচ্ছে আমাদের ডেলিভারি ডেট মিট করার জন্য আমরা একটু অনেক সময় খুবই কুইকলি অনেক কাজ করি এবং খুব কোয়ালিটি মিট করতে পারি না।
তাই না? যে কোনো কাজে, শুধু সফটওয়্যার না, হ্যাঁ, যে কোনো কনস্ট্রাকশন কাজ বলেন, যে কোনো কাজ। আমরা যখন একটা রিপোর্ট জমা দিতে হবে, আমরা এত তাড়াহুড়ো করে রিপোর্টটা জমা দেই, দেখবেন যে ওখানে অনেক ভুল আছে, কাট পেস্ট করে নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে। তো এইটাকে হচ্ছে টেকনিক্যাল ডেট তৈরি হয় আর কি। তার মানে আপনি টেকনিক্যালি ঠিক মতো করেন নাই। এই যে যখন এইসব সময় বাকি থাকবে, তখন আসলে আপনি এই কাজগুলো করবেন। এটাকে বলা হয় রিফ্যাক্টরিং, যে আপনার ডকুমেন্টের বা আপনি যে কাজটা করছেন তার বিহেভটা ঠিক থাকবে, কিন্তু ভিতরে আপনি আরো কোয়ালিটি করতেছেন, ক্লিনিং করতেছেন, তারপরে মেইনটেনেন্স করতেছেন, কমেন্ট লেখেন নাই, কমেন্ট লিখতেছেন, এইসব কাজ করবেন আর কি। টিউনিং আর কি। হ্যাঁ, sort of. ক্লিনিং করবেন, কিংবা আপনি যে রিফাইনমেন্ট করতে পারেন, গ্রুমিং শুরু করতে পারেন। হ্যাঁ, যে 2-3 জন যে ফ্রি হয়ে গেছে তাদেরকে প্রোডাক্ট ওনার সাথে বসে দেন, যে নেক্সট আইটেম গুলো নিয়ে তারা যাতে গ্রুমিং করতে থাকে। ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, আর কার প্রশ্ন আছে? সাদিকের একটা প্রশ্ন ছিল মনে হচ্ছিল। সবার কি অবস্থা? কোনো প্রশ্ন আছে নাকি? অনেকক্ষণ কথা বললাম। এইটা আমি একটু সবাইকে বলি আর কি, যে রেজা ভাইয়ের পরামর্শে আমি এই যে স্ক্রাম সার্টিফিকেশন করছি। আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে এই জিনিসটা কিন্তু মানে আমার বুঝতে অনেক সময় লাগছে। মানে এত আমাকে আমাকে নিজের সাথে অনেক ফাইট করতে হয়েছে। সো প্লিজ কোনো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক রেজা ভাই। সো এটা ক্লিয়ার হওয়া দরকার। এমনি আপনার এখন আমি যে 15-20 মিনিট বললাম, আপনার তো এখন ইয়ে হয়েছে না? কোনো ইয়া থাকলে? আচ্ছা, কারো প্রশ্ন আছে? না প্রশ্ন থাকলে আমরা প্রেজেন্টেশন স্লাইডে যাব। রেজা ভাই, একটা জিনিস যেটা হচ্ছে কি, যে আপনার হঠাৎ করে কিছু কাজ চলে আসে, আপনি একটা হ্যাঁ। স্ক্রামের ভিতরে আছেন, হঠাৎ করে কিছু কাজ চলে আসবে, ইমার্জেন্সি এখনই করতে হবে, এগুলো আমরা কিভাবে ম্যানেজ করব? এটার জন্য একটা টেকনিক আছে, হ্যাঁ, অ্যাজাইলে বা স্পেশালি স্ক্রামে, সেটাকে বলে ইন্টারাপ্ট বাফার। ইন্টারাপ্ট জি। বাফার তার মানে হচ্ছে যে আপনার আসলে 2-3টা ইটারেশন যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে হঠাৎ হঠাৎ যে কাজগুলো আসে এটার পরিমাণ কত। ঠিক আছে? সেই পরিমাণটা জি। ধরেন একটা ইটারেশনের সে 5% বা 10% সময়, এটা আপনি কয়েকটা ইটারেশন গুলো বুঝতে পারবেন আর কি। তখন ওই যখনই নেক্সট ইটারেশন প্ল্যান করবেন, তখন আপনি ইন্টার বাফার হিসাবে ওই যে 5 ঘন্টা বা 10 ঘন্টা বা 10% টাইম, ওটা আপনি রেখে দিবেন। ওই সব মানে এমন কাজ নিবেন নতুন স্পিড প্ল্যানিং এর সময়, যেটা আসলে ওই 10% ছাড়া। বুঝতে পারছেন? আপনার জি, টিমের বুঝতে টোটাল পারছি। ক্যাপাসিটি যদি 100 ঘন্টা হয়, তাহলে আপনি 10 ঘন্টা রেখে দিবেন হচ্ছে ইন্টারনেট বাফারের জন্য। বাকি 90 আওয়ার নিয়ে আসলে আপনি প্ল্যানিং করবেন। ঠিক আছে? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, Clear. থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আমি যেটা দেখতেছি আপনারা কিন্তু কেউ কোনো কথা বলতেছেন না, সবাই কি কোনো সমস্যা হচ্ছে? ভাইয়া ঠিক আছে। ইয়া ভাই, আমাদের ইয়া কি কে কে আছেন এখানে? শামস শামস স্যার কি বুঝতেছেন? ঠিক আছে, ঠিক শুনতেছি। আছে না? ঠিক আছে, সো ফার সো গুড। আচ্ছা, লেটস প্রসিড। ওকে, ঠিক আছে। অ্যাজাইলের কনসেপ্টগুলো আমাদের নতুন, কিন্তু একটু ইন্টারেস্টিং আছে। মানে কনস্ট্রাকশনে কিন্তু এখন অ্যাজাইল আমরা ইউজ করতে পারি, হ্যাঁ? মানে তবে যেসব আমার মনে হয় জায়গায় করতে একটু পারি। যদি ইয়ে করতে পারেন, ধরেন মূলত আপনি একটু শুরুতে বলেছিলেন এগুলা আইটি বেসড বা আইটি কে টার্গেট করেই এইসব জিনিসগুলো, পরিকল্পনাগুলো, এইসব প্ল্যানিং গুলো, নতুন কনসেপ্ট গুলো নিয়ে আসা হয়েছে। তো আমরা কয়েকজন আছি যারা সিভিল ইঞ্জিনিয়ার, আমরা এই সিভিল কাজ নিয়ে আমাদের কাজ কারবার। সুতরাং এর মধ্যে কোনটা সিভিল কাজের জন্য বা কোনটা কোন কাজের জন্য, অর্থাৎ ওই কনসেপ্টটা বা ওই থিওরিটা কোন কাজের জন্য বেশি প্রযোজ্য। হ্যাঁ, অন্য সব কাজেই ব্যবহার করা যেতে পারে, তবে কোন কাজের জন্য বেশি প্রযোজ্য এইটা যদি একটা এক্সাম্পলে মানে সাথে সাথে একটু নিয়ে আসেন, আমাদের জন্য আরেকটু সুবিধা হবে ক্যাচ করতে। রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা তাহলে চ্যাপ্টার নাম্বার 3 তে যাচ্ছি। আসলে চ্যাপ্টার নাম্বার 4, হ্যাঁ, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের ইমপ্লিমেন্টিং অ্যাজাইল। আমরা যে গত দিন আলোচনা করছি অ্যাজাইলের প্রিন্সিপাল এবং ভ্যালুস, এখন আমরা দেখব যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যে লেকচারটা এতক্ষণ দিলাম, প্রায় অনেকক্ষণ সময় লাগেছে, তাই না? 8টা থেকে মনে হয় 40 মিনিট লাগছে।
সো এই দুইটা চ্যাপ্টার কিন্তু এই দুইটা কনসেপ্টই ডিটেল আছে। তাহলে আমি অনেক কথা বলে ফেলছি, আমি এখন জাস্ট মানে পাস থ্রু করবো, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। সো আমরা যেটা আগে শুরুতেই বললাম যে অ্যাজাইল শুরু করতে হলে আপনার অ্যাজাইল মাইন্ডসেট ঠিক করতে হবে, ঠিক আছে? এবং সেটার জন্য এই যে আমাদের অ্যাডপ্ট অ্যান অ্যাজাইল মাইন্ডসেট, দিস ইজ দ্য ক্রিটিক্যাল থিং। এবং আমাদের 4 ভ্যালুজ এবং 12 প্রিন্সিপাল আমাদেরকে ড্রাইভ করবে, ঠিক আছে? এবং অ্যাজাইলের মেইন উদ্দেশ্যটা কি? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ভ্যালু ডেলিভারি দেওয়া। সেটা আমরা এখন যে কোনো ধরনের প্রজেক্ট করি না কেন, দেখবো যে আমরা এরকম কোনো সুযোগ আছে কিনা, আমাদের কুইকলি ডেলিভারি দেওয়া যায় কিনা, ভ্যালু ডেলিভার কুইকলি আর অবটেন আর্লি ফিডব্যাক। সবসময় এটা না যে আপনি একদম ফাইনাল ইনক্রিমেন্ট তৈরি করে ফেলবেন, ওয়ার্কিং তৈরি করে ফেলবেন, অনেক প্রজেক্ট এটা সম্ভব নাও হতে পারে, কিন্তু অন্তত যাতে আপনি ফিডব্যাক নিতে পারেন সেই পরিমাণ আসলে ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে। আর অলওয়েজ ফোকাস অন হাই প্রায়োরিটি, ঠিক আছে? তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি। অ্যাজাইল টিম কিন্তু কোনোভাবেই সাকসেসফুল হবে না যদি সবাই ট্রান্সপারেন্ট না হয়। এটা আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছি। মানে যেহেতু টিম নিজেরা কাজ করে, এখানে কিন্তু টিম ফ্যাসিলিটেটর কিন্তু অ্যাসাইন করছে না কাউকে কাজ, এবং সে করছে কিনা এটাও তাকে ধরতেছে না। তাহলে আমরা নিজেরা যদি লুকিয়ে থাকি যে আমি কাজটা না করে বললাম যে কাজটা করে ফেলছি, তাহলে কিন্তু পুরো টিমে কিন্তু সাফার করবে। এবং যখন আপনি ইটারেশন রিভিউতে যাবেন, দেখা যাবে যে কোনো কিছু আপনি দেখাতে পারছেন না কাস্টমার। সো এভরিথিং শুড বি ট্রান্সপারেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, সব জায়গায় ইম্পর্টেন্ট। অ্যাজাইল আসলে ফেল করবে যদি আপনার ট্রান্সপারেন্সি না থাকে। আর সার্ভেন্ট লিডারশিপ, যেটা আমি বললাম, অ্যাজাইলের সবচেয়ে বেশি প্রেফার করা। সো লেটস টক অ্যাবাউট সার্ভেন্ট লিডারশিপ। তার আগে আমাদের এই টেবিলটা একটু দেখা দরকার। আমরা দুইটা শব্দ আলোচনা করি, তাই না? ম্যানেজমেন্ট এবং লিডারশিপ, দুইটার মধ্যে পার্থক্য আমরা বুঝি তো, তাই না? দুইটার মধ্যে পার্থক্য আছে কিন্তু। আগে আসলে আমরা সবাই ম্যানেজার হতে চাইতাম, যে আই এম এ গুড ম্যানেজার। এখন কিন্তু আমরা বলতেছি যে আমরা আসলে ম্যানেজার না, আমরা আসলে গুড লিডার চাচ্ছি। অর্গানাইজেশন ইজ এক্সপেক্টিং লিডার্স, নট ম্যানেজার্স। কারণ কি? কারণ হচ্ছে এগুলা, এখানে দেখেন কয়েকটা পাশাপাশি মানে কম্পারিজন আছে, তাহলে আমরা বুঝতে পারবো। আমি এটা সবার কাছ থেকে শুনতে যাচ্ছি, সবাই একটু বলেন দেখি, এক একজন করে বলেন যে রেজা ভাই বলেন যে প্রথম লাইনে কি আছে, ম্যানেজমেন্টে কি আছে আর লিডারশিপে কি আছে? অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টে দেখতেছি যারা গভর্নমেন্ট আমরা জব করি, গভর্নমেন্টের মিলিটারি বলেন, সেমি মিলিটারি বলেন বা ক্যাডার সার্ভিস বলেন, এই জিনিসগুলো ইউজ করে একদম স্ট্রেট দেখেন, রিলিয়ান, কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটর, এই সমস্ত শব্দগুলো। আর ডান সাইডে দেখবেন কর্পোরেট কালচার যে জায়গাগুলোতে তারা এই জিনিসগুলো ইউজ করে, যারা ইনোভেটিভ, ডেভেলপ, ইনফ্লুয়েন্স, এগুলো আসলে ওই যে ক্রিটিক্যাল, যেটা আসলে লিডার এবং ম্যানেজারের পার্থক্যটাই আপনি এখানে তুলে আনছেন শব্দকে একটা গ্লান্স, যেটা হয় আসলে। মানে বাম সাইডটা হলো কমান্ড বেজ, আর ডান সাইডটা হলো গিয়া আমার মধ্যে যে স্টিমুলেট তৈরি করবে সেটা আমি কাজ করবো। আচ্ছা, তো দেখেন আমরা একটু রিডার করি, কারণ এটা আমাদের আসলে মাথায় একটু নিতে হবে যে আমাদের, এবং আমাদের ফোকাসটা আসলে ধীরে ধীরে লিডারের দিকে যেতে হবে। হ্যাঁ, কারণ প্রজেক্ট ম্যানেজারকে এখন ধীরে ধীরে আমরা প্রজেক্ট লিডার বলতেছি। আচ্ছা, প্রথমটা দেখি ডাইরেক্ট ইউজিং পজিশনাল পাওয়ার। আর লিডাররা কি করে? রিলেশনাল পাওয়ারটা মেইনলি ইউজ করে, রিলেশন তৈরি করে, পিপল ফোকাস আছে, যেটা অ্যাজাইলের কিন্তু কনসেপ্ট, পিপল ফোকাস। মেইনটেইন, আমরা যারা ম্যানেজমেন্ট তারা খালি মেইনটেইন করতে চায়, যা আছে তাই মেইনটেইন করবে। আর লিডাররা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করে, আগের অবস্থা থেকে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, অ্যাডমিনিস্ট্রেট করে। আর লিডাররা কি করে? ইনোভেশনে ফোকাস থাকে, আমরা আরো কারো কিভাবে ইনোভেটিভ হতে পারি। ফোকাস অন সিস্টেমস এন্ড স্ট্রাকচার, ফোকাস অন রিলেশনশিপস উইথ দ্য পিপল, ঠিক আছে? রিলাই অন কন্ট্রোল, ইন্সপায়ার ট্রাস্ট। যখন আপনার ট্রাস্ট হবে তখন কিন্তু আপনি সহজে অনেক কাজ করে ফেলতে পারেন, ইম্পসিবলকে পসিবল করতে পারেন। ফোকাস অন নিয়ার টার্ম গোলস। আর লিডার কি করে? লং রেঞ্জ ভিশন। আর ম্যানেজার কি বলে? আস, হাউ এন্ড হোয়েন। আর এরা কি বলে? লিডার হোয়াট এন্ড হোয়াই। যে একটা বই আছে না, হ্যাঁ, হোয়াই দিয়ে একটা বই আছে না, স্টার্ট উইথ হোয়াই। সবকিছু আপনাকে হোয়াই। বাচ্চারা সবচেয়ে কেন বেশি শেখে? কারণ তারা খালি দেখবেন যে এটা কেন হয়, ওটা কেন হয়, আপনার আমরা সব বিরক্ত হয়ে যাই যাদের কিডস আছে, যে কেন এটা হলো, ওটা কেন হলো, এটা এরকম কেন, এরকম প্রশ্ন করতে থাকে। কারণ এটা আসলে শেখার বই। আপনি যতক্ষণ আপনার মাইন্ডসেটটা, এই জন্য আপনারা হয়তো জানেন যে ইনোভেটিভ হতে হলে, এবং আপনি যদি আসলে লিডারশিপ হতে চান, তাহলে আপনার যে শিশুতোষ যে মাইন্ডটা, সেটা কিন্তু থাকতে হবে, ঠিক আছে? মানে বুড়া হয়ে গেলে হবে না, আপনাকে অলওয়েজ এরকম কৈরির মধ্যে থাকতে হবে, নতুন কিছু হোয়াই খুঁজতে হবে। এটা আমাকে একজন বলেন দেখি। ফোকাস অন বটম লাইন, ম্যানেজারের টার্গেট। আর লিডারের টার্গেট হচ্ছে ফোকাস অন দা হরিজন। এই দুটোর মানে কি?
এই যে ম্যানেজার সবসময় আউটপুট ওরিয়েন্টেড হয়, যে আমার এই কাজটা কখন শেষ হবে বলো। আমি আমার একটা ছেলেকে ডাকলাম, এই এটা হইলো না কেন। আর হরিজনটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমার প্রজেক্টটা ফিনিশ হবে, যে এখন আমার স্টেটটা কি, আমি হরিজন্টালি দেখতেছি যে আমার ইয়েটা আসলে কতটুক সাপোর্টিভ ওয়েতে গেলে দে ক্যান অ্যাকমপ্লিশ দি মানে প্রজেক্ট। এটা আমার ভিউজ আর কি। আচ্ছা, বটম লাইন কিন্তু একটা ফাইন্যান্সিয়াল টার্মে ইউজ হয় ফাইন্যান্সের ক্ষেত্রে। হ্যাঁ, ফাইন্যান্সে আমরা বটম লাইন ইউজ করি। তার মানে কি, যারা ম্যানেজার তারা আসলে ফোকাস অন অনলি প্রফিট। আমার শেয়ার হোল্ডারদের কিভাবে প্রফিট বাড়ানো যায়, অর্গানাইজেশন কিভাবে বেনিফিটেড হয়। এমপ্লয়িরা বাস্তব রেখে বললো ইট ডাজন্ট ম্যাটার, আমার হচ্ছে বটম লাইন আমাকে দিচ্ছে যে 5% তুমি সেলস বাড়াবা, 5% তুমি রেভিনিউ বাড়াবা। এখন সেলস টিম খাইলো না খাইলো, বৃষ্টি নাকি বৃষ্টি না, লকডাউন নাকি লকডাউন না, নাথিং ম্যাটার্স। আমার আসলে মেইন হচ্ছে কিভাবে প্রফিট আমি এনশিওর করি। আর যারা লিডার্স তারা আসলে টিমের ভালো দেখে, ফোকাস অন হরিজন। যারা কাজগুলো করবে তারা যদি আসলে মোটিভেটেড না থাকে, হ্যাঁ, আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না। আপনাদেরকে একটা গত ক্লাসে দিয়েছিলাম না, পড়ছিলেন পিটার ড্রাকারের বাণীটা? পড়ছেন সবাই? চমৎকার কিন্তু বাণী। এই যে আপনি জানি না সবাই পড়ছেন কিনা, পয়েন্ট নাই মনে হচ্ছে। এটা একটু কিন্তু পড়বেন, এটা খুবই একটা ভালো কথা। পিটার ড্রাকার তো ম্যানেজমেন্ট গুরু আর কি। এই যে স্ক্রিন শেয়ার তো বোধহয় দেখা যাচ্ছে না। এই যে কালচার ইটস স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। কালচার ইটস স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। আপনার যদি মোটিভেটেড টিম না থাকে তাহলে আপনি যত বড় বড় স্ট্র্যাটেজি নেন, নাথিং উইল ওয়ার্ক। ঠিক আছে, এখানে দেখেন ব্যাখ্যা আছে এখানে। এটা কিন্তু অ্যাজ এ প্র্যাকটিস গাইডে পেজ নাম্বার 75 আছে, খুবই ইন্টারেস্টিং। পিটার ড্রাকারের বিখ্যাত একটা উক্তি আর কি। আচ্ছা, এরপরে আসেন, এটা আমার পরের একটা জিজ্ঞাসা। এটা দেখি কে বলতে পারে যে অ্যাকসেপ্ট স্ট্যাটাস কো আর চ্যালেঞ্জ স্ট্যাটাস কো মানে কি? এটা মানে ভাইয়া হচ্ছে কারেন্ট যে স্ট্যাটাসটা আছে সেটাকে মেনটেন করতে চাই। আর চ্যালেঞ্জিং মানে হচ্ছে ভাইয়া যেখানে মানে নতুন যে চ্যালেঞ্জটা আছে সেটাকে একসেপ্ট মানে গ্রহণ করে সেটা থেকে এগিয়ে যাওয়ার জন্য যে একটা প্রচেষ্টা সেটা। রাইট। স্ট্যাটাস কো মানে এক্সিস্টিং সিস্টেমস, এক্সিস্টিং প্রসিডিউর, এক্সিস্টিং প্রসেস যা আছে তাই ফলো করে যাচ্ছি আমি, কোনো প্রশ্ন নেই, আমার অ্যাকসেপ্ট করে যাচ্ছি। কিন্তু যারা লিডার তারা আসলে চ্যালেঞ্জ করবে যে কেন এটা করতেছি আমি, এর চেয়ে কি ভালো কিছু আছে? আমরা অনেক সময় কাজ করে যে এমনি কোনো কারণ ছাড়া, এই দেখা যায় যে ওখানে এই প্রসেসটা আছে, প্রসেসটা আমরা এমনি করতেছি, কোনো কারণ নেই, কোনো এটা কোনো ভ্যালু অ্যাড করছে না। সো সেটা আসলে অলওয়েজ চ্যালেঞ্জ করে লিডাররা। এই শব্দটা একটু মনে রাখেন, আমরা এটা নিয়ে কিন্তু আরো আলোচনা করবো। চ্যালেঞ্জ স্ট্যাটাস কো এটা শুধু অ্যাজাইলের কোচ বা টিম লিডারেরই টার্গেট না, কিন্তু যারা আমরা অ্যাজাইল টিমে কাজ করব তারাও আসলে স্ট্যাটাস কোকে চ্যালেঞ্জ করবে। তাদেরও একটা ক্যারেক্টারিস্টিক হতে হবে যে তারা আসলে যা আছে সেটা মেনে নেবে এরকম না, তারা আসলে তার চেয়ে ভালো করার জন্য বিভিন্ন সময় অলওয়েজ কোশ্চেন করবে যে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, এখন একটা ছোট্ট এক্সারসাইজ ইসরাত জাহান আছেন? নাকি আজকে কি হচ্ছে সবাই আমাকে বলেন, প্রথমটা কি হবে? প্রথমটা সারোয়ার ভাই আপনি বলেন, প্রথমটা কি? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা কি লিডারশিপের কাজ নাকি ম্যানেজমেন্টের কাজ? কোনটার সাথে বেশি যায়? সারোয়ার ভাই, হাসান ভাই? এটা ম্যানেজমেন্ট। ঠিক আছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ক্যারিয়ার প্ল্যানিং এটা কার সাথে যায়? হাসান ভাই লিডারশিপ। ওকে। টিম টাইম ট্র্যাকিং এটা কি হবে? নাজমুল ভাই বলেন। টিম টাইম ট্র্যাকিং এটা কি ম্যানেজমেন্টের নাকি লিডারের? মোটিভেট করে কাজ করাইতে হলে তো লিডারশিপ স্ট্র্যাটেজি ফলো করতে হবে। টাইম ট্র্যাকিং ম্যানেজমেন্ট না, টাইম ট্র্যাকিং ম্যানেজাররা করে। টাইম হচ্ছে কিনা না হচ্ছে কিনা, 5 মিনিট লেট করলে ঝাড়ি দিবে, এরকম আর কি। ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে টাস্ক অ্যাসাইনমেন্ট।
আর না, আগে আছে টিম মেম্বার রিকগনিশন, এটা লিডারশিপ। লিডারশিপ। হ্যাঁ, টিমকে আমরা রিকগনিশন দেবো যেখানে এই সুযোগ পাবো। অন্তত থ্যাঙ্কস বলা, থ্যাঙ্কস বললে কি কোনো টাকা যায়? হ্যাঁ, ইউ ডিড এ গ্রেট জব, এটা বলতে কোনো সমস্যা আছে? এটা দেখবো যে আমরা বাঙালি, এটা বলতে কষ্ট হয় আমাদের। কোনো বসরা তো এগুলো বলে না, বরঞ্চ একটা আইডিয়া নিয়ে গেলে এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বলে। হ্যাঁ, এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং মায়ের প্যাচে কি করে, এমন প্রশ্ন করে তারপরে দেখা যায় পাঞ্চার হয়ে আর কোনো কাজ করতে মনে চায় না। সো দিস ইজ রিয়েল টাইম এক্সাম্পল আই এম গিভিং। আসলে বাংলাদেশি ম্যানেজাররা তো হইতেছে একমাত্র মানে কি বলবো, যে এই জন্য নেক্সট টু গড। মানে না, আমি এটা বলবো না, বাট থিং ইজ দে থিঙ্ক দে আর দি চ্যাম্পিয়ন। তো আসলে জিনিসটা হয়ে যায় তখন কনফ্লিক্ট চলে আসে যে ওরে সর্বনাশ, এ তো ভালো করতেছে। সো এটাও কিন্তু ওয়ান অফ দি বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এটা আসলে কিছুটা কালচারাল। সেটাই। আচ্ছা, এরপর আসেন টাস্ক অ্যাসাইনমেন্ট। এতে কি হবে তাহলে? টাস্ক অ্যাসাইন করে ম্যানেজার। টিম ব্রেইনস্টর্মিং, টিমের সবাইকে মিলে ব্রেইনস্টর্ম করে কে? লিডারশিপ। লিডার প্ল্যানিং ওয়ার্কশপস, লিডার ক্রিয়েটিং গ্যান্ট চার্টস, ম্যানেজার। গ্যান্ট চার্ট আমরা ফলো করি যাতে ওর বাইরে না যাওয়া যায়, সবাইকে অ্যাসাইন করি এরকম আর কি। আচ্ছা, এবার আসেন আমরা একটু সার্ভেন্ট লিডার নিয়ে আরেকটু ভিতরে যাই, যে সার্ভেন্ট লিডারদের আসলে কি করবে তারা? সার্ভেন্ট লিডার্স প্র্যাকটিস এন্ড রেডিয়েট অ্যাজাইল। তারা এরকম হবে যারা আসলে প্র্যাকটিস করবে এবং অ্যাজাইলকে রেডিয়েট করবে। এবং সার্ভেন্ট লিডাররা কিভাবে প্রজেক্ট ওয়ার্ককে অ্যাপ্রোচ করবে? প্রথমে আসলে ভিশন, প্রজেক্টের যে ভিশন বা প্রোডাক্টের যে ভিশন আছে এটা সবার মধ্যে সে মানে ইগনাইট করার চেষ্টা করবে। তারপরে হচ্ছে সে পিপুল ফোকাস হবে মেইনলি, তারপরে লাস্টে গিয়ে প্রসেস। ঠিক আছে, আগে পিপুল তারপরে প্রসেস। আর পারপাস মানে হচ্ছে ভিশন, সবার ভিশন ঠিক হতে হবে। টিমের যদি ভিশন বিভিন্ন জনের বিভিন্ন হয় তাই তো আসলে রেজাল্ট তৈরি করা যাবে না, টিম থেকে ভালো আউটপুট আসবে না। সবার ভিশন যাতে সেম থাকে। আচ্ছা, এটা আসলে কোন কারো মনে আছে এটা কোন অ্যাজাইল ভ্যালু রিজেম্বল করে? পিপল প্রসেস। হ্যাঁ, মনে আছে প্রথম ভ্যালুটা? ইন্টারাকশন, তাই না? ইন্ডিভিজুয়াল এন্ড ইন্টারাকশন। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন ওভার প্রসেস এন্ড টুলস। ইন্ডিভিজুয়াল এন্ড প্রসেস এন্ড এটা আপনার সার্ভেন্ট লিডারকে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখেন সার্ভেন্ট লিডারশিপ যদি আপনি প্র্যাকটিস করেন কি কি করতে হবে আপনাকে? প্রমিটিং সেলফ অ্যাওয়ারনেস, আপনার নিজের সেলফ অ্যাওয়ারনেস এবং পুরো টিম যাতে নিজেরা সেলফ অ্যাওয়ার হয়। অ্যাক্টিভ লিসেনিং করতে হবে। সার্ভিং দোজ অন দ্য টিম, সার্ভেন্টের ডেফিনেশন হচ্ছে সার্ভ করা টিমকে। হেল্পিং পিপুল গ্রো, যেটা ম্যানেজমেন্টের মধ্যে দেখা যায় না, সার্ভেন্ট লিডাররা করবে তার টিম যাতে গ্রো করে, এটা তার মেইন ফোকাস। কোচিং ভার্সেস কন্ট্রোলিং, আমার যিনি সার্ভেন্ট লিডার হবে উনি কোচিং করাবেন টিমকে, কোচ করবেন, অ্যাজ এ কোচ কাজ করবেন, কন্ট্রোলে যাবে না। ঠিক আছে, এবং অ্যাভয়েড কমান্ড এন্ড কন্ট্রোল, যে আমি ডান দিকে লিখে রাখছি। আর একটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে প্রমোটিং সেফটি, রেসপেক্ট এন্ড ট্রাস্ট। ঠিক আছে, এবং এই সেফটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আজকাল খুব বেশি আলোচনা হয় এটা নিয়ে, সাইকোলজিক্যাল সেফটি স্পেশালি। মানে একটা মিটিং এ জুনিয়র একটা ছেলে বা একটা মেয়ে কি আসলে কথা বলতে পারছে ওপেনলি নাকি বলতে পারছে না, তারপরে সবাই কি সেফ আছে কিনা যে এনভায়রনমেন্টে সে কাজ করছে। সেই সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল সেফটি, স্পেশালি সাইকোলজিক্যাল সেফটি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যাতে সেফটিটা আমরা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু অ্যাজাইল টিমেও ঠিক মতো কাজ করতে পারবে না এবং আসলে সব টিমে এটার জন্য ভুগবে। এই জন্য দেখুন সাইকোলজিক্যাল সেফটি নিয়ে অনেক কথাবার্তা আজকে হচ্ছে। প্রমোটিং দ্য এনার্জি অ্যান্ড ইন্টেলিজেন্স অফ আদার্স, ঠিক আছে, সবার এনার্জি এবং ইন্টেলিজেন্স প্রমোট করতে হবে সার্ভেন্ট লিডার। আর সবার থাকতে হবে, দেখেন লাস্টে একটা কথা বলে রাখছে, ব্লু ইয়াতে গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে। এবং খুব সুন্দর এখানে একটা কথা বলছে, when the team and the servant leaders believe they can all learn, everyone becomes more capable. ঠিক আছে, আমাদের কিন্তু একটা অসুখ আছে, অসুখ মানে কি আমরা অনেক সময় বলি তোমার দ্বারা কিছু হবে না, তাই না? অনেক সময় বলে, অনেক বসরাই বলে, এটা কখনই বলবেন না, মানে আপনি তো প্র্যাকটিস করবেন না। আমরা অনেক সময় বাচ্চা কাচ্চাকে ওই কথাগুলো বলি, এই তুমি তো কিছুই পাও না, এই অঙ্কটা পারলা না, তোমাদের কিছুই হবে না, পরীক্ষায় ফেল করছে, এই করছো। তো এগুলো বললে আসলে খুবই মেন্টাল প্রেশার পড়ে এবং আসলে যে যতটুকু সে পারতো ততটুকু আর পারে না। সো মানুষ তো আসলে অপার সম্ভাবনাময়, তাই না? সো অলওয়েজ তাদেরকে আসলে পজিটিভ কথা বলতে হবে, দেখবেন যে
তারা কিছু না কিছু করবেই। তাহলে সার্ভেন্ট লিডারের রেসপন্সিবিলিটি কি কি দেখেন? বিল্ডিং রিলেশনশিপস, ফ্যাসিলিটেশন করবে। যতগুলা ইভেন্ট দেখলাম আমরা অ্যাজাইলে, ইটারেশন প্ল্যানিং, ডেইলি স্কাম, তারপরে ইটারেশন রিভিউ, তারপর হচ্ছে ব্যাকলগ গ্রুমিং, সবকিছু ফ্যাসিলিটেট কে করবে? অ্যাজাইলের কোচ, যে সার্ভেন্ট লিডার আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখি। এটা থেকে অনেক প্রশ্ন আসবে পরীক্ষায়। ফ্যাসিলিটেশন কে করবে? সার্ভেন্ট লিডার বা টিম কোচ বা অ্যাজাইল কোচ, বা আমরা স্কামে বলি স্কাম মাস্টার। সে আসলে সব প্রসেসগুলোকে ফ্যাসিলিটেট করবে। রিমুভ ইম্পেডিমেন্টস, ব্লকার্স, অবস্টাকলস। আমার টিমের কাজে কোনো বাধা হচ্ছে এরকম কোনো কিছু থাকলে সেটা আমি রিমুভ করবো, সেটা আমার মেইন দায়িত্ব। ঠিক আছে, আমি টিমকে বাঁচাবো সেখান থেকে। পেভ দ্য ওয়ে ফর আদার্স কন্ট্রিবিউশন, এডুকেট স্টেক হোল্ডার্স। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। মানে অ্যাজাইল যখন কোন একটা অর্গানাইজেশনে আসে তখন কিন্তু অ্যাজাইল তো সবাই জানে না। হয়তো আপনার টিম জানে অ্যাজাইল, কিন্তু আমার বাকি স্টেক হোল্ডার তো জানে না। আমার ম্যানেজমেন্ট, আমার সিনিয়র ম্যানেজমেন্ট, আপনি যদি পারেন আস্তে আস্তে ট্রেনিং দেওয়া, কোচিং করানো, তাদের সাথে এনগেজ হয়ে তাদেরকে অ্যাজাইলের কনসেপ্টগুলোকে বোঝানো। সাপোর্ট দ্য টিম থ্রু মেন্টরিং, টেইলরিং, কোচিং, এনকারেজমেন্ট এন্ড সাপোর্ট। ঠিক আছে, আপনি টিমকে সাপোর্ট দিবেন, মেন্টরিং করাবেন, মেন্টরিং করবেন, ট্রেনিং দিবেন, কোচিং দিবেন। হেল্প দ্য টিম। তারপর হচ্ছে সেলিব্রেট টিম সাকসেস। সেলিব্রেট টিম সাকসেস, এটা কিছু বুঝলাম আমরা? এটা কি সেলিব্রেট টিম সাকসেস? মানে শুধু কাজ করলাম, সেলিব্রেশন করবেন না, মাঝে মাঝে সেলিব্রেট করা। সেলিব্রেট করবে। হ্যাঁ, ভাইয়া কোনো একটা ভালো কাজ হলে বা ইয়া হলে মোটিভেট করে তাদেরকে, যেটাই হোক সেটা তাদের মোটিভেশনাল পার্ট অফ থেকে সেটা সেলিব্রেট করা, তাদেরকে রিকগনাইজ করা, তাদের এফোর্টটাকে রিকগনাইজ করা। রাইট রাইট। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এক মিনিট একটু সময় দেন। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, কি অবস্থা আমাদের টাইমের? হ্যাঁ, দৌড়াচ্ছে টাইম দেখতেছি। তাহলে আমাদেরকে সাকসেস সেলিব্রেট করতে হবে। লাস্টের লাইনটা, সাদিক কোথায় আসো নাকি নাই? আজকে কোনো কথাই শুনতেছি না। লাস্টের লাইনটা কি বলছে? লালে লেখা আছে। We lead teams by standing behind them. The oxymoronic quote কি? আমরা তো সবসময় দেখছি যে লিডাররা সবার আগে থাকে নাকি? হ্যাঁ, কলেজ প্রিফেক্ট, হাউস প্রিফেক্ট। হ্যাঁ, সেটাই তো। সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, তাই না? সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। কিন্তু সার্ভেন্ট লিডাররা দেখেন, উই লিড টিমস বাই স্ট্যান্ডিং বিহাইন্ড দেম। তার মানে কি, লিডার কিন্তু আমি আসলে কি সবার টিমকে আমি সার্ভ করতেছি। অক্সিমরনিক মানে কি? অক্সিমরনিক শব্দটা আজকে একটু সার্চ দিয়ে দেখেন সবাই। মানে যেটা আসলে মেইন করতেছে একরকম, কিন্তু আসলে আসল বোঝাচ্ছে ডিফারেন্ট। এমনি সামনে মনে হচ্ছে মিনিংটা ডিফারেন্ট, কিন্তু আসলে মানে সামনের মিনিংটা একরকম কিন্তু আসল মিনিংটা আসলে ডিফারেন্ট। সেটাকে বলা হয় অক্সিমরনিক কোড। তার মানে কি, আমরা সবসময় জানি যে লিডার সামনে থেকে লিড দিবে, কিন্তু আসলে সার্ভেন্ট লিডাররা কি করে? স্ট্যান্ডিং বিহাইন্ড টিম। ঠিক আছে, টিমের প্রায়োরিটি, টিমের ভালো, টিমের ইমপ্রুভমেন্ট, টিমের গ্রোথ, এটা আমার আসলে মেইন ফোকাস। টিমকে সার্ভ করা। আমাকে সবাই সার্ভ করবে, আমি যেহেতু এরকম মানে ধরেন আমি সচিব, আমি আমাকে সবাই সার্ভ করবে এরকম না। ঠিক আছে, আমি উল্টা করব। এই জন্য আপনারা যখন আমরা কোন একটা অর্গানোগ্রাম তৈরি করি, অর্গানোগ্রাম যখন তৈরি হয় তখন আমরা কি করি? সবার উপরে কে থাকে? সিইও, তাই না? তার নিচে ধরেন ভিপি বা ইভিপি এরকম, রাইট? তারপরে নিচে ভিপি, তারপরে ম্যানেজার, এরকম এরকম থাকে, তাই না? ট্রেডিশনাল যে অর্গানোগ্রাম। কিন্তু যখন সার্ভেন্ট লিডারশিপ প্র্যাকটিস করবে তখন আসলে অর্গানোগ্রামটা এরকম উল্টা হয়ে যাবে। আপনার সিইও থাকবে সবার নিচে, ইউ আর দ্য সার্ভেন্ট ফর আদার্স। ঠিক আছে, বুঝতে পারছেন? সেদিন একটা সেশন নিচ্ছিল, স্কাম অ্যালায়েন্স নামে একটা প্রতিষ্ঠান আছে যারা স্কাম নিয়ে সবচেয়ে বেশি কাজ করে, স্কাম অ্যালায়েন্স। তো ওদের যে চিফ প্রোডাক্ট ওনার, মানে একদম পুরা সব মানে প্রোডাক্ট সবকিছু দেখে, মানে ওয়ান অফ দ্য মেইন গাইজ আর লিডার। সে মানে বলতেছিল যে আমি তো আসলে
আই এম এ সার্ভার লিডার, এবং আসলে আমি অর্গাগনের সব নিচে আছি। আমি যদি চিফ প্রোডাক্ট ওনার মানে সিইও আর কি, কিন্তু আসলে আমি আমার পুরো টিমকে সাপোর্ট করছি। বুঝতে পারছো? সো আপনার মাইন্ডসেটটাকে চেঞ্জ করে ফেলতে হবে। এখানে একটা ভিডিও দেখবো আমরা, ভিডিও দেখবো। আমি একটু সাউন্ডটা শেয়ার করি, শেয়ার সাউন্ড। সাউন্ড নাই কোনো, এটা দেখেন লিডার, দেখেন দাঁড়ায় আছে লিডার, রাস্তা ব্লক করে ফেলছে, ঠিক আছে? তার সমস্ত টিম মেম্বাররা যাচ্ছে, তার কি সবাইকে অবজার্ভ করতেছে। এই যে লাস্ট ম্যানও আসলো, তারপর সে কিন্তু, বুঝতে পারছি? সো সার্ভেন্ট লিডার, সার্ভেন্ট লিডারের কিন্তু একটা আমাদের একটা বই আছে, একটা বই আছে, আপনারা যদি কেউ পান সেটা পড়েন। বইটার নাম হচ্ছে লিডারশিপ। বইটার নাম হচ্ছে লিডারশিপ, আর বইটার রাইটার হচ্ছে জন অ্যাডার। সো ওই বইটার প্রথম প্রচ্ছদের মধ্যে লেখা আছে, সার্ভেন্ট অন এ জার্নি, লিডার ইজ দ্য সার্ভেন্ট ফর দ্য পিপল। অন এ জার্নি, লিডার ইজ দ্য সার্ভেন্ট ফর দ্য পিপল। বুঝতে পারছেন? অন এর জার্নি মানে কি? যে কোনো একটা ইনিশিয়েটিভে অন এর জার্নি, লিডার ছিল, সেটার কালেকশন এটা হচ্ছে আছে, ঠিক আছে? সো দেখেন, আমার মনে হয় সার্ভেন্ট লিডারশিপের যে কনসেপ্টটা এই হাদিসের মধ্যে আমার মনে হয় একদম ক্লিয়ারলি ডেপিক্টেড হয়েছে। অন এ জার্নি, সার্ভেন্ট ইজ দ্য লিডার ফর দ্য পিপল, লিডার ইজ দ্য সার্ভেন্ট ফর দ্য পিপল। অলরাইট, সো দেখেন, তাইলে আমরা যদি একটু গাছের মতো করে ছবিটা দেখাই, তাহলে কি হবে? যে ডেভেলপ করবে, কোচ করাবে গাছে, হ্যাঁ, তার টিমকে ডেভেলপ করবে, সাপোর্ট দিবে। এই যে গাছের সাথে খুঁটি দিয়ে সাপোর্ট দিচ্ছেন, তারপরে কি করবে? প্রোটেক্ট করবে টিমকে, যাতে কেউ কোনো কিছু তাকে বাধা দিতে না পারে। তারপরে কি? ডিলস উইথ ইস্যুজ আউটসাইড দ্য টিমস কন্ট্রোল, যে আগাছা আপনি দূর করবেন। এবং ফ্যাসিলিটেট চেঞ্জ, আপনি যে চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করবেন, সার দিচ্ছেন যাতে আরো বেশি আপনার টিমের গ্রোথ হয়। আচ্ছা, এবার আসেন অ্যাজাইলের টিমটা কিরকম হওয়া উচিত, এটা নিয়ে আমি কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে অ্যাজাইল টিমটা মেইন বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে টিমটা সেলফ অর্গানাইজিং এবং সেলফ ম্যানেজিং হবে, তাই না? নিজেরা নিজেদেরকে অর্গানাইজ করবে, নিজেরা নিজেদেরকে ম্যানেজ করবে, কেউ কমান্ড এন্ড কন্ট্রোল করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, এরপর টিম সাইজ, টিমের সাইজটা আসলে ছোট রাখতে বসে আছে, 3 থেকে 9 কিংবা ম্যাক্সিমাম 11। আর যদি বড় প্রজেক্ট হয়, এরকম ছোট ছোট টিম কোলাবরেটিভ কাজ করবে। এবং আরেকটা টিমের কম্পোজিশন কি? টিমটা আসলে কোলোকেটেড হলে সবচেয়ে ভালো হবে। কোলোকেটেড ইন এ টিম স্পেস, এটা একটু আমি দাগ দিয়ে রাখতেছি। টিম স্পেস মানে অ্যাজ আ টিম যে জায়গায় কাজ করে সেটাকে ওরা টিম স্পেস বলে, ঠিক আছে? টিম স্পেস। এবং যারা অ্যাজ আ টিমে কাজ করবে তারা যাতে 100% ডেডিকেটেড হয় সেই কাজে। এরকম না যে মাল্টিটাস্কিং করে, আমি এখানে কিছুক্ষণ কাজ করি, আবার অন্য একটা প্রজেক্টে কাজ করি, আবার একটা প্রজেক্টে কাজ করি, এরকম যাতে মাল্টিটাস্কিং না হয়। আপনারা বোধহয় সবাই জানেন যে এখন একটা ম্যানেজমেন্টের কনসেপ্ট যেটা সবাই বলতেছে, সেটা হচ্ছে ফোকাস ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। ফোকাস ওয়ান টাস্ক অ্যাট এ টাইম, এটা করলে সবচেয়ে বেশি বেনিফিট। আমরা কিন্তু মানুষ কিন্তু মাল্টিটাস্কার না। আমরা অনেক সময় ভাবি যে আমার তো ব্রেন খুব কাজ করে, একসাথে অনেকগুলো কাজ করতে পারি আমি, ওটাতে আসলে রেজাল্ট ভালো হবে না, ঠিক আছে? সেজন্য এখন সব জায়গায় বলা হচ্ছে ফোকাস ওয়ান টাস্ক এট এ টাইম, যদি আপনি সবচেয়ে ভালো রেজাল্ট চান। আপনারা দেখবেন একটা বই আছে, কেউ পড়ছেন? আউটলায়ার্স নামের একটা বই আছে, আউটলায়ার্স, কেউ ওখানে পড়ছেন? বইটা পড়তে পারেন, আউটলায়ার্স। ওখানে উনি একটা বলছেন যে কেউ যদি কোনো একটা টপিকসে, কোনো একটা বিষয়ে 10,000 ঘন্টা সময় ইনভেস্ট করে, তাহলে সে ওইটার যে ডেপথে পৌঁছবে
অন্যরা খুব অল্প সময় দিয়ে সেখানে পৌঁছতে পারবেন। এবং উনি কয়েকটা এক্সাম্পল টানছেন, যেমন বিল গেটস, হ্যাঁ, মাইক্রোসফটের বিল গেটস। ওনাকে দেখাচ্ছিলেন যে বিল গেটস যে সময় বড় হচ্ছে এবং যে জায়গায় বড় হচ্ছে, হ্যাঁ, উনি খুবই সুযোগ পাইছিলেন ছোটবেলায়, যখন উনি মানে জাস্ট বোধহয় এজ 13, সেই সময় কম্পিউটার, ল্যাপটপ এসবের মানে একদম ওপেন অ্যাক্সেস পাচ্ছেন উনি। ওনার ওই 13 বছর বয়সে ওই সময় ওয়ার্ল্ডের কেউ এই ধরনের ফ্যাসিলিটিস পায় না, ঠিক আছে। এবং সেই সময় খুব ছোট বয়সে উনি একটা মানে অ্যাকাউন্টিং সিস্টেম বানিয়েছিলেন, প্রথম সফটওয়্যার, বিল গেটস। মানে সেই 13 বছর বয়স থেকে 13 কিংবা 14-15 এরকম হবে, সে ডেডিকেট এইটার পিছনে পড়ে আছে। সো দ্যাটস ওয়াই তার গ্রোথটা এরকম হয়েছে। উনি একটা মানে অনেকগুলো রিপোর্ট করে উনি দেখাইছেন যে 10,000 ঘন্টা কে কোনো কিছুতে ইনভেস্ট করে তাহলে আসলে ওইটা সে বস হতে পারবে। আচ্ছা, আপনারা ডাক্তার দেখছেন না? ডাক্তারকে আমরা যখন দেখি তখন কি হয়, কোন পেশেন্ট যখন ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তারের হোয়াইট কোট দেখলে আমরা সেফ ফিল করি না? হ্যাঁ, তাহলে আমি এখন ডাক্তারের পরামর্শ নিলে আমি সুস্থ হয়ে যাব। প্রতিটা প্রফেশনেই কিন্তু এরকম হোয়াইট শার্ট আছে, ঠিক আছে। আমরা যখন ডাক্তারের কাছে গেলে ফিল যে হ্যাঁ সে সব জানে এবং সে যেটা বলবো ওটা করলে আমি সুস্থ হয়ে যাব, এরকম আপনার যে এরিয়া আছে, আপনার যে এরিয়াতে আছেন, আপনি ফাইন্ড আউট ইউর হোয়াইট কোট। এবং আপনি যদি আসলে সেই হোয়াইট কোটটা পড়তে পারেন, তাহলে মানে হোয়াইট কোট কিভাবে পড়বেন, আপনার সেরকম নলেজ এবং জ্ঞান থাকতে হবে, স্কিল থাকতে হবে, তাহলে আসলে লোকজন আপনার কাছে আসবে, আপনার কথা শুনবে। সো সব প্রফেশনে আপনার টার্গেট করেন যে আপনি সেই হোয়াইট কোটটা অ্যাচিভ করবেন আর কি। আচ্ছা, টিমটা হতে হবে ক্রস ফাংশনাল। মনে আছে ক্রস ফাংশনাল মানে কি? এক টিমে সব এক্সপার্ট থাকা। হ্যাঁ, সব এক্সপার্ট থাকা মানে আমরা যে দায়িত্বটা নিয়েছি ওই কাজটা করার জন্য যা স্কিল দরকার সব আমার টিমের মধ্যে আছে, সেটা হচ্ছে ক্রস ফাংশনাল। তারপর আমরা বলছিলাম জেনারেলাইজিং স্পেশালিস্ট, মনে আছে না? তার মানে আমরা আই শেপ না, আমরা চাচ্ছি টি শেপ লোক। এবং একটা ছবি এখানে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কি আপনাদের? এটা একটা আফসা আসছে মনে হয়, ছবিটা কি দেখা যায়? যেটা হচ্ছে আই শেপ, মানে আপনি একটা জিনিসই পারেন, ঠিক আছে। আর এটা টি শেপ, এটা মেয়ের ছবি দিচ্ছে হাত দিয়ে করা, সে আসলে তিনটা জিনিস এসে একটাতে ডেপথ নলেজ আছে, একটাতে আর দুইটাতে ব্রেথ অফ নলেজ আছে, ঠিক আছে। আর আমরা বলছিলাম যে অ্যাজাইল টিম কি হয়, আমরা আই শেপ না, এখন আমরা বলছি ব্রোকেন কম, তার মানে একাধিক মাল্টিপল বিষয় যাতে তার কিছুটা মানে কাজ করার মধ্যে যাতে এক্সপার্টিস থাকে। আবার আরেকটা শব্দ আছে ব্রোকেন কমকে বোঝানোর জন্য, সেটাকে বলে পেইন ড্রিপ। পেইন ড্রিপ, পেইন ড্রিপ মানে কি কারো জানা আছে? পেইন ড্রিপ এই শব্দটা কিন্তু আছে আপনার গ্লোসারিতে আছে অ্যাজ এ প্র্যাকটিস গাইডের। যে আমি একটু দেখাই, পেইন ড্রিপ দেখছেন ডান দিকে ছবিটা, দেখছেন পেইন্ট যে ড্রপ করা হয়েছে ড্রিপ করে পড়তেছে আর কি। এবং কোনটার কোন ড্রিপ, সবাই ফিগারটা দেখতে পাচ্ছেন তো না? জি ভাই, কালারগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু ছবি আঁকার একটা টেকনিক, পেইন্ট ড্রিপ। এইভাবে কিন্তু অনেক সময় ছবি আঁকা হয়, টিউব থেকে ছবি নিয়ে মানে পেইন্ট ড্রিপিং এটা বলা হয়। আপনার এই যে ছবিটা, এই যে বিভিন্ন কালার ড্রপ হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আপনার স্কিল। আপনি এটাতে স্কিল আছেন, আবার আপনি অন্য একটা স্কিল আপনি গ্যাদার করলেন, তারপর আবার আরেকটা স্কিল আপনি গ্যাদার করলেন। হ্যাঁ, এটা যেহেতু পেইন্ট ড্রিপ পেইন্টিং এর মতো দেখায়, দ্যাটস হোয়াই এটাকে বলা হচ্ছে পেইন্ট ড্রিপ। বুঝতে পারছি? সো আমরা দেখবেন যে অনেক সময় স্কিল কিন্তু আমাদের কি হয়, সুইচিং হয় না? এক সময় আপনি এটাতে এক্সপার্ট, আবার আরেকটাতে এক্সপার্ট, তো সেই ব্যাপারটাকে বলা হচ্ছে পেইন্ট ড্রিপ। অ্যাভয়েড মাল্টিটাস্কিং, যেটা বললাম যে লেস। আচ্ছা, আমরা একটা এখানে ইয়ে খেলবো। সবার কাগজ কলম আছে হাতে? সবাইকে কাগজ কলম নিতে বলেছিলাম, সবার কাছে আছে? জি আছে। আচ্ছা, ফাইন, একটু রেডি থাকেন, আমরা নেক্সট স্লাইডে এটা নিয়ে আলোচনা করব। মাল্টিটাস্কিং করলে কি হয়? মাল্টিটাস্কিং করলে কিন্তু প্রোডাক্টিভিটি অনেক কমে যায়। হ্যাঁ, যাদের যদি একটা লোকে বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে, তাহলে কি হয়, আপনার টাস্ক সুইচিং হয়, হ্যান্ডস অফ হয়, হ্যান্ড ব্যাকস হয়, এই সবগুলো কিন্তু আসলে কাজের মধ্যে বিঘ্ন ঘটায়, যে পারফরমেন্স হওয়ার কথা সেটা হয় না। অ্যাজাইল টিম আসলে মাল্টিটাস্কিং একদম অপছন্দ করে আর কি, যে আমরা বিভিন্ন প্রজেক্টে মাল্টিটাস্ক করতে থাকি, ঠিক আছে। সেটা না করে অ্যাজাইল যেটা পছন্দ করে সেটা হচ্ছে পেয়ারিং। আপনি কোন এক কাজে একটা আটকে গেছেন, দুইজন মিলে কাজটা সলভ করেন, পেয়ারিং। দুইজন মিলে একটা আইটেমে ফোকাস করেন, করে কাজটা শেষ করেন। তারপর আরেকটা বলে সোয়ার্মিং। সোয়ার্মিং মানে হচ্ছে, সোয়ার্মিং শব্দটা আমরা জানি সোয়ার্মিং শব্দটার মানে কি,
যে যেখানে ইনসেক্টস, আমরা আগে এখন তো ঢাকা বের হওয়া হয় না, আপনার মনে আছে যে আগে যখন সন্ধ্যাবেলায় মাঠে যে যেতাম, এখনো মনে আছে, মাথার উপরে মশা ঘুরতে থাকবে একদল। এই এক্সপিরিয়েন্স আছে মশা? সন্ধ্যাবেলা যদি মাঠে যান, এই যে ছোটবেলায় এটা খুব খেয়াল আচ্ছা, আছে। খেয়াল আছে। শীতকালে হয়। এটা হচ্ছে সোয়ার্মিং, ঠিক আছে? মানে এক পাল ইনসেক্টকে আমরা সোয়ার্মিং বলি। মৌমাছির চাকে ওইটা আমরা দেখি, সমস্ত মৌমাছি কিন্তু সোয়ার্মিং করে, মানে মধু, মানে সবাই তৈরি করে আর কি, মধুটাকে স্টোর করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, কিন্তু এক জায়গায় এসে সব কাজ করে একটা মৌচাক বানাচ্ছে, মধু বানাচ্ছে আমাদের জন্য। সেই সোয়ার্মিংটা হচ্ছে এটা যে একটা আইটেমের উপরে বা একটা ইম্পেডিমেন্ট হচ্ছে, মেইনলি ইম্পেডিমেন্ট, কোন একটা প্রবলেম হচ্ছে, একজন আটকায় গেছে, তাহলে বাকি 4-5 জন এসে আমরা হেল্প করে তাকে ওটা সলভ করে ফেলবো। কারণ এই একটা কাজ যদি আটকায় থাকে তাই তার সাথে পুরো গোলটা অ্যাচিভ করতে পারবো না। সেটাকে বলা হয় সোয়ার্মিং। মুভিং একই টাইপ শব্দ। সোয়ার্মিংটা বলা হয় ইম্পেডিমেন্ট দূর করার জন্য, আর মুভিংটা হচ্ছে আমরা দুইজন না, কয়েকজন মিলে একটা কাজকে আমরা শেষ করার জন্য সবাই মিলে কাজটা করতেছি একটাই। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি আমরা? তার মানে আমরা যে বলেছিলাম যে আমরা স্পিন ব্যাকলগে 2টা আইটেম নিচ্ছি, 1টা 2টা। এখন এই 2টা আইটেমে ধরেন এখানে কাজ করতে হবে 5টা, আর এখানে কাজ করতে হবে সে 7টা 8টা। তাহলে আমরা 5 জন মিলে এই আইটেমটা কাজ করতেছি, এই 5টা কাজ করতেছি। টার্গেট কি? যাতে আমরা এই স্পিডের মধ্যে এই আইটেমটা কমপ্লিট করতে পারি, সেটাকে বলা হয় মুভিং। ঠিক আছে, দেখেন অ্যাজাইল টিম মাল্টিটাস্কিং পছন্দ করে না, একজন বিভিন্ন কাজ করবে, কিন্তু গ্রুপ ওয়াইজ একটা প্রবলেম সলভ করবো। সেটা পেয়ারিং হতে পারে, সলভিং হতে পারে ইম্পিডিমেন্ট দূর করার জন্য, আর মুভিং হতে পারে যে কোনো একটা আইটেমে সবাই মিলে করে ওটাকে সলভ করার জন্য। এই সবগুলো কিন্তু ডেফিনেশন আছে অ্যাজাইল প্র্যাকটিস গ্লোসাইডে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডের গ্লোসাইড। অলরাইট, সো দেখি নেক্সট স্লাইডে কি আছে। আমরা কিন্তু একটা এক্সারসাইজ করব, এই ডেফিনেশনগুলো এখানে আছে, আমি যেটা একটু আগে বললাম। আর একটা শব্দ কিন্তু আপনারা পাবেন, সেটা হচ্ছে স্পাইক। গত ক্লাসে মনে হয় বলেছিলাম স্পাইক। স্পাইক মানে হচ্ছে কোন একটা এক্সপেরিমেন্ট বা রিসার্চ করার জন্য ফুল টিম একসাথে কাজ করে, যেটাকে এইভাবে বলা হয় যে এইভাবে। স্পাইক মানে কি? যে এরকম, তাই না? স্পাইক তার মানে আমরা কোন একটা ইটারেশন হয়তো ডিসাইড করলাম যে আমরা কোন একটা নতুন আর্কিটেকচারে কাজ করব, যে আর্কিটেকচারে আগে কোনো কাজ করা হয়নি। এটা কনস্ট্রাকশন প্রজেক্টও হতে পারে, কোন একটা রুফ কাস্টিং করতেছেন, নতুন টেকনোলজি ইউজ করতেছেন যেটা আগে করা হয় নাই। তাহলে আপনি আসলে টেস্ট করার জন্য স্পাইক করতে পারেন যে আমরা এই ইটারেশনে শুধু রুফ কাস্টিং এর নতুন টেকনোলজিটা ইউজ করবো, করে দেখবো যে কিরকম হয়। হয়তো পুরো ছাদের কোনো একটা পোর্শন করলাম, করার পর যদি দেখি যে ওটা ওকে আছে, তাহলে এরপর আমরা নেক্সট সমস্ত ছাদ ঢালাই সেই নতুন রুফ কাস্টিং ওয়েতে করবো আর কি। এই ব্যাপারটাকে বলা হয় স্পাইক। ঠিক আছে, ফুল টিম মিলে কোন একটা রিসার্চ বা প্রোটোটাইপ তৈরি করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য সবাই মিলে কাজ করে দেখে একটা টাইম বক্সের মধ্যে যে ইজ ইট অ্যাপ্রোপ্রিয়েট ফর আস অর নট, সেটা হচ্ছে স্পাইক। সবগুলো একটু মনে রাখি, এগুলো কিন্তু সব আসবে পরীক্ষায়। ডেফিনেশন আসবে না, কিন্তু কোশ্চেন মধ্যে আসবে, আপনি যদি জানেন তাহলে ইজি। এবার আসলে আমরা একটু অ্যাক্টিভিটি করি। আমি একটু সবাইকে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা ছবিটা? হ্যাঁ, কাগজ কলম সবাই নিয়ে নেন। এটা 3টা কলাম লিখে ফেলেন, লেটার্স, নাম্বারস, রোমান। এটা আগে এটা লেখেন। আর আমি যখন, সবার কাছে মোবাইল আছে না? মোবাইল আছে সবার সামনে? কি মোবাইল আছে? মোবাইলের স্টপওয়াচ আছে না? স্টপওয়াচটা একটু ওপেন করেন, আর এই 3টা কলাম ভিতরের কন্টেন্ট লেখেন না, শুধু 3টা কলাম লেখেন আর কি। লেটার্স, উপরে থাকবে লেটার্স, তারপর হচ্ছে নাম্বারস, তারপর হচ্ছে রোমান। রোমান লেখেন, তাইলে হবে। ভিতরের কন্টেন্ট লিখবেন না, বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে, আমরা বুঝতে পারছি, আমি এটা স্টপ করি, সবাই দেখতে পাচ্ছেন? এটা করছেন তো, তাই না? ভাইয়া দেখা যায় না আপনারটা। দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে 3টা কলাম তৈরি করছি তো আমরা, না? জি, 1টা 2টা 3টা কলাম তৈরি করছি। তাহলে প্রথম কলামে হচ্ছে আমাদের কি ছিল? লেটার, নাম্বার এবং রোমান
রোমান লেটারে আবার নাম্বার করে লিখবেন। তাহলে আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আপনারা একটু স্টেপ ওয়াচটা বলেন, সবার এই কলাম 3টা হয়েছে তো না? এবার একটু স্টেপ ওয়াচটা অন করেন, স্টেপ ওয়াচ মানে ওপেন করেন, আমি যখন বলবো তখন করবেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের লেটারে আমরা এ লিখবো, আর নাম্বারে কি হবে 1, আর রোমানটা কি হবে ওই যে রোমান সাইন, তাই না? রোমান সাইন হবে, ঠিক আছে? তারপরে আপনি পরের লাইনে আবার বি লিখবেন, তারপরে 2, তারপর রোমান হচ্ছে 2, এইভাবে সবগুলো 10 পর্যন্ত লিখবেন। এ বি, তাহলে এটা জে পর্যন্ত আসবে, জে, আর এটা আসবে 10 পর্যন্ত, আর এটা হচ্ছে 10 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই মানে এখন লিখেন না, আমি বলার পরে লিখবেন আর কি। সবাই বুঝছি তো কাজটা কি? সবাই কাজটা বুঝতে পেরেছি? সবাইকে আমি যেটা বলতেছি, আপনি আগে একটা কলাম শেষ করবেন, রো শেষ করবেন, তারপরে নেক্সট রোতে আসবেন, তারপরে থার্ড রোতে আসবেন। তাহলে আপনারা স্টপওয়াচ ওপেন আছে? স্টপওয়াচ একজন আমাকে দেখান তো, সবচেয়ে কে ভালো করতেছে? আমরা তারটাই নেই, বাকিরা দেখেন যে কাহিনীটা কি হয়। ইয়াং ছেলেপেলে কে আছে? নিশিত আছো না? নিশিত ভাই সরি, আনফরচুনেটলি আমার খাতা কলম পাই নাই আর কি, সাথে নাই? আমি আচ্ছা, শহীদুজ্জামান, শহীদুজ্জামান কাগজ কলম আছে? কি ভাই আছে? আচ্ছা, তাহলে আপনি আপনার স্টপওয়াচ অন করছেন? স্টপওয়াচ অন করছেন? অন করবো ভাইয়া, অন করি না এখন। হ্যাঁ, অন মানে স্টার্ট করেন না, জাস্ট অন করেন আর কি অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অন করা স্টার্ট করে। আচ্ছা, এখন আপনি কাজটা বুঝতে পারছেন? স্টার্ট করে আপনি আগে একটা রো শেষ করবেন, তারপরে নেক্সট রোতে আসবেন, তারপরে নেক্সট রোতে আসবেন। জি, এটা করে দেখেন আপনার কত সময় লাগে, আপনি আমাদেরকে সময়টা জানান। অন্যরা ট্রাই করতে পারেন, অন্যরা ট্রাই করেন, দেখেন কত সময় লাগে সবার। তাহলে আপনি শুরু করেন। হ্যাঁ, রাইট, জি স্টার্ট। হ্যাঁ, 20 সেকেন্ড, 20-22 সেকেন্ড। হয়ে গেলে বলবেন আমাদের কত সেকেন্ড লাগবে। কত দূর পর্যন্ত ভাই? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, জি, 30 সেকেন্ড লেগেছে। আমার 15 সেকেন্ড লাগছে। 30 সেকেন্ড। আচ্ছা, একজনের লাগছে ইমরুল হাসান 30 লেগেছে, আমরুল জি, কোনের 30 15 লেগেছে, আমার শহীদুজ্জামান 15 আমার 40 সেকেন্ড লাগছে। 40 30 সেকেন্ড লাগছে। আমার 30। আচ্ছা, আপনার 30, কার 30 লাগলো? 30 হাসান হাসান ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা পরের পেজে যাই, বা উল্টা পেজটা জাস্ট উল্টা করেন, তারপর আবার সেম 3টা কলাম আঁকেন, সেম 3টা কলাম। প্রথম হচ্ছে নাম্বারস, লেটার্স, তারপর হচ্ছে রোমান। আইসি অর্ধেক টাইম লাগে। হ্যাঁ, দিয়ে এখন টাইমটা কাউন্ট করেন। আপনি জাস্ট প্রথমে এই রোটা কলামটা শেষ করবেন, এ বি সি ডি করে জে পর্যন্ত, তারপরে 1 থেকে 10 পর্যন্ত, তারপরে 1 থেকে এক্স পর্যন্ত। দেখেন তো কত সময় লাগে এখন। এবার যাবেন আপনি অর্ধেক টাইম লাগছে। ও, এই যে রেজা ভাই, আই নিড টু কনফেস, আমি কিন্তু সেকেন্ড প্রসেসটাই ফলো করছিলাম। সরি। আমিও কিন্তু তাই করছি। না, আমি ভার্টিক্যালি লিখছি আমরা। হ্যাঁ, রো ওয়াইজ Vertically লিখছিলাম আগে। এই যে ভাই আমার প্রথমটা লাগছে 40 সেকেন্ড, পরেরটা লাগছে 30 সেকেন্ড, পরেরটা কত? পরেরটা 20 সেকেন্ড, 20 ভাই আমার সেকেন্ড। পরেরটা 20 সেকেন্ড লাগছে। 20 সেকেন্ড লাগছে পরেরটা, আর প্রথমটা লাগছে 40 সেকেন্ড। আচ্ছা, আপনারা দেখলেন, এটা কিন্তু আমি যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য আসলে, বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে মাল্টিটাস্কিং আমরা করতেছিলাম, তাই না? প্রতিবার চিন্তা করতে হচ্ছে আমাদেরকে, আমার কিন্তু সময় চলে যাচ্ছে। আর আমরা যখন মানে রো ওয়াইজ করলাম, তখন উই আর ডুইং অ্যাকচুয়ালি মাল্টিটাস্কিং। আর যখন আমরা এরকম ভার্টিক্যালি কলাম ওয়াইজ করলাম, তখন কিন্তু স্পিড আমাদের প্রায় কি হলো দেখছেন, মানে 200% স্পিড বেড়ে গেল। বুঝতে পারছি?
সো দ্যাটস ওয়াই অ্যাজাইলের যে কনসেপ্ট গুলা এগুলো কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু অনেক গবেষণা করে করা হয়েছে। তো এবার যে আমরা বলি না যে আমরা খুব মাল্টিটাস্কার, অনেকে আবার খুবই গর্ব করে যে আমি কিন্তু অনেক কাজ একসাথে করি। সো এটা আসলে দেখা যায় এটা হয়তো খুবই রেয়ার হতে পারে দুই একজন, কিন্তু আসলে গবেষণায় যা দেখা গেছে যে ফোকাস ওয়ান টাস্ক এট এ টাইম, তাহলে আসলে সবচেয়ে কোয়ালিটি কাজ হবে, বেটার কাজ হবে। এবং দেখেন টাইমে কিন্তু অনেক মনে হচ্ছিল যে মাল্টিটাস্কিং করলে, আরেকটা ধারণা আছে আমাদের যে মাল্টিটাস্কিং করলে ওদের সময় বাঁচে। আসলে কি দেখলাম আমরা এখান থেকে, আমরা যদি ফোকাস কাজ করি তাহলে আসলে আমাদের সময় বাঁচে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি আইডিয়াটা? জি ভাইয়া বুঝা গেছে। ওকে ফাইন, তাহলে দেখেন এটা আসলে আমি আলোচনা করবো না, যে এখানে একটা টেবিল আছে দেখবেন বইয়ে পেজ নাম্বার 40 তে, যে আমি যে আলোচনাগুলো এতক্ষণ করলাম পোস্ট ফাংশনাল ডেডিকেটেড পিপল এইসব নিয়ে আরো সুন্দরভাবে বলা আছে। আচ্ছা, অ্যাজাইল রোল নিয়ে আমরা মনে হয় অলরেডি ক্লিয়ার। আমাদের অ্যাজাইল রোল যে তিনটা, একটা হচ্ছে ক্রস ফাংশনাল টিম মেম্বার, বা যেটাকে আমি টিম বলছিলাম, আমাদের আসলে পিএম অ্যাজাইল প্র্যাকটিস গাইড এটাকে বলছে হচ্ছে ক্রস ফাংশনাল টিম। ঠিক আছে, এবং সেটার কাজ কি আমি বলছিলাম যে হাউ, কিভাবে কাজ করব সেটা ডিসিশন নেবে হচ্ছে টিম। এটা কিন্তু প্রজেক্ট ম্যানেজার বা অন্য কেউ বলবে না, এবং অল নেসেসারি স্কিলস থাকবে এখানে। সবাই কোলাবরেটলি কাজ করবে, সেলফ অর্গানাইজ করবে, সেলফ ম্যানেজ করবে। ঠিক আছে, আরেকটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, ধরেন আমরা আসলে সবাই তো আসলে ক্রস ফাংশনাল পাবো না হঠাৎ করে, আমরা হয়তো বিভিন্ন স্পেশালাইজ আছি, কিন্তু আমরা ধীরে ধীরে আসলে উইল ট্রাই টু ডেভেলপ ক্রস ফাংশনাল স্কিলস। ফলে কিভাবে এটা স্কিলটা তৈরি হবে কেউ বলতে পারবেন? যে আমরা হয়তো একটা জায়গায় অ্যাজাইল শুরু করছি যেখানে সবাই আসলে বিভিন্ন স্পেশালাইজড আছে, তারা এখন কিভাবে অন্য স্কিল শিখবে? কিভাবে শিখবে? কিভাবে শিখবে? একজন আরেকজনকে শিখাতে হবে, তাই না? একজন আরেকজনকে শিখাতে হবে, নিজেরাই নিজেদেরকে আবার ট্রেনিং দেবো, কোচিং করবো। শুধু কোচ না, কিন্তু অ্যাজাইল কোচ না, আপনি আপনার টিমকে শিখাবেন যেটা এইভাবে করতে হয়, এটা এইভাবে করতে হয়। এবং আমরা জানি যে অন দা জব ট্রেনিং, এটা কিন্তু অটোমেটিকলি আপনার অনেক স্কিল তৈরি হয়ে যাবে। তো সেটা কিন্তু ফোকাস থাকতে হবে যে আমরা শুধু স্পেশালাইজ থাকবো না, আমরা আসলে ধীরে ধীরে জেনারেলাইজ স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করবো। কেন কেন বলেন? এই যে এটা, এই যে মানে সাদিকদের প্রজেক্টের নাম এটা না, রেজিডেন্সি। ঢাকা শহরে বিল্ডিং গুলো যাতে রেজিডেন্স হয়, আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট, রাইট। সো এখানেও দেখেন আপনার কাজ মানে যাতে আপনার টিমের রেজিলিয়েন্সি হয়, একজন না থাকলে বা একজন কম পারফর্ম করলে যাতে অন্যরা ওটাকে কাভার করতে পারে। ক্রিকেট খেলার মতো, আমি একটু মাঝে মাঝে মনে হয় অ্যাজাইলের সবকিছু খেলার মতো হয়। দেখেন খেলার মতো কিরকম, আমরা যে ক্রিকেট খেলা দেখি সবাইকে সব দিন পারফর্ম করতে পারে? বিরাট কোহলি প্রতিদিন রান করবে? একদিন একজন রান কম করবে, আর একদিন আবার যে ভালো করতেছে তার কি উচিত? সে যেহেতু ভালো ইয়াতে আছে, সে সেদিন সবচেয়ে বেশি রানটা করবে। ঠিক আছে, সবাই প্রতিদিন পারফর্ম করবে এটা সম্ভব না, কিন্তু যখনই যে আসলে পারফর্ম করতে থাকবে সে যাতে তার উইকেটটা মানে এমনি এমনি না দিয়ে আসে। হ্যাঁ, আরেকটা দেখেন, আমরা যে মবিং সর্নিং বললাম, খেলার কথা যদি একটু চিন্তা করেন, আমরা ওই যে অনেক আগে যারা ফুটবল খেলা দেখছেন, ফোন দিলে দেখতেছি, হ্যালো হ্যালো, সরি একটা ফোন এসেছিল। হ্যাঁ ওকে, আচ্ছা ভাই, যে আজকের যে কন্টেন্ট, এই কন্টেন্ট তো 4 নম্বর চ্যাপ্টারের সাথে তো হুবহু মিলে না। কি হুবহু মিলে না এটা বুঝলাম না। মানে আগের যে আমরা যে প্রেজেন্টেশনটা দেখতেছি 4 নম্বর চ্যাপ্টারের, হ্যাঁ আমার কাছে যে বইটা আছে অ্যাজাইলের 4 আমি নম্বর তো ভাই চ্যাপ্টারের, এখানে তো ভাই বই পড়াতে আসি নাই ভাই। হ্যাঁ ওইটাই বলতে, আমি তাহলে আমরা এটা পাবো ট্রেনিং দিচ্ছি, এখানে আমি অনেক কথা বলবো। এইটা ওই প্রেজেন্টেশনটাকে আমরা আলাদা করে পাবো? এটা তো পাইছি, গত ক্লাস দিয়ে দিছে আপনি। আপনি তো প্রশ্ন করছিলেন যে এটা কিসের স্লাইড, আমি তো বলে দিলাম যে এটা অ্যাজাইলের স্লাইড। আচ্ছা, আমরা পেয়েছি, ওটা পেয়েছি। পেয়েছেন তো ভাই, একটু খেয়াল করবেন। হ্যাঁ সরি, আমি ওই আর এটা তো আমি টেক্সট বুক করাচ্ছি না, এখানে অনেক কিছু আসবে আর কি, যেহেতু প্রফেশনাল ট্রেনিং অনেক কথাবার্তা আসবে, এগুলো বইয়ে আছে এবং বইয়ের বাইরেও থাকতে পারে। আচ্ছা, প্রোডাক্ট ওনার হচ্ছে হোয়াট এর অ্যাকাউন্টেবল এবং ভ্যালু, যেটা আমি বলেছিলাম।
ঠিক আছে? এবং প্রোডাক্ট ওনারের দায়িত্ব হচ্ছে প্রোডাক্ট ভিশন তৈরি করা এবং প্রোডাক্টের রোডম্যাপ তৈরি করা। এই দুইটা নতুন শব্দ দেখতেছি আমরা, হয়তো আমি আজকে বোধহয় টাইমিং চলে গেছে আমাদের। সো নেক্সট ক্লাসে আমি দেখাবো যে প্রোডাক্ট ভিশন থেকে কিভাবে অ্যাজাইল রোডম্যাপ তৈরি করে, রিলিজ প্ল্যান তৈরি করে এবং কিভাবে আসলে পুরো প্রজেক্ট ম্যানেজ করে, সেটি নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। আর প্রোডাক্ট ব্যাকলগটার ওনার কে? প্রোডাক্ট ওনার কিন্তু, ঠিক আছে? নামটাই কিন্তু প্রোডাক্ট ওনার, তার মানে সে ভ্যালুর ওনার, প্রোডাক্ট ব্যাকলগের ওনার, ফুল প্রোডাক্টের ওনার হচ্ছে সে। সেই ভিশন দিবে এবং সেই রোডম্যাপ বলবে যে আমরা আসলে কোন সময় রোডম্যাপ পাচ্ছি, কোন সময় কি ডেলিভারি হবে, সিম্পলি আর কি। আচ্ছা, এরপরে আসেন নেক্সট স্লাইডটা হচ্ছে প্রোডাক্ট ওনার। একটু গ্রাফিক্যালি বলা আছে যে তার টার্গেট কি। প্রোডাক্ট ওনারের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু। তারপর ভিশন, প্রোডাক্টের ভিশনটা যাতে সে ফোকাস থাকে। তারপরে এটা একটা রুল অফ থাম আর কি, হ্যাঁ, যে 50% টিমের জন্য সে অ্যাভেলেবল হবে আর 50% হবে স্টেক হোল্ডারের সাথে কাজ করার জন্য। তার টাইমটা যাতে সে 50-50 দেয় আর কি। একটা 50% দেবে টিমের জন্য আর 50% দিবে হচ্ছে কাস্টমারের কাছ থেকে রিকোয়ারমেন্ট বোঝার জন্য, রিকোয়ারমেন্ট কালেক্টের জন্য, তার সাথে মিটিং করার জন্য সেই টাইমটা সে দিবে। তারপরে তার আসলে পুরো প্রোডাক্টের উপর নলেজ থাকতে হবে ভালো। সেই প্রোডাক্ট হতে পারবে যে প্রোডাক্টটা সম্বন্ধে সবচেয়ে ভালো জানে, যেটা তৈরি করা হচ্ছে। এবং তার অবশ্যই অথরিটি থাকতে হবে, বুঝতে পারছি? সে যাতে এটা আমাদের কোনটা টপ প্রায়োরিটাইজ করার দায়িত্ব কার? এই যে প্রোডাক্ট ব্যাকলগ আইটেমগুলো প্রায়োরিটাইজ হবে, এটার রেসপন্সিবিলিটি কার, অ্যাকাউন্টেবিলিটি কার? প্রোডাক্ট ওনারের। প্রোডাক্ট ওনারের। সে যদি অথরিটি না থাকে তার তো সে বলতে পারবে না যে কোনটা মেবি, কোনটা নেভার, কোনটা ইয়েস, কোনটা নো, ঠিক আছে? তো এই অথরিটি কিন্তু তার থাকতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কি দেখলাম? তার টাইম তাকে দিতে হবে, এমন কাউকে বানাবো না যে আসলে এইসবে দিতে পারছে না আমাদেরকে, তাহলে তো আসলে ভালো কাজ হবে না। সো প্রোডাক্ট ওনার কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রোল অ্যাজ এ, প্রায় সব ফ্রেমওয়ার্কে প্রোডাক্ট ওনার আছে এবং তাকে খুব ভালো এক্সপার্ট হতে হবে আসলে। আর টিম ফ্যাসিলিটেটর যেটা বলছিলাম, সে আসলে অ্যাকাউন্টেবল দ্য প্রসেস, সব প্রসেস ঠিক মতো হচ্ছে কিনা। টিমকে কোচ করবে, ইভেন প্রোডাক্ট ওনারকেও সে কোচ করাবে, কারণ সব প্রোডাক্ট ওনার হয়তো সব কিছু জানে না যে কিভাবে প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করতে হয়, কিভাবে প্রায়োরিটাইজ করতে হয়। এগুলো কিন্তু আমরা শিখবো, কিভাবে প্রায়োরিটাইজ করতে হবে, কিভাবে প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করতে হবে। তারপর প্রতিটা ইভেন্টের ফ্যাসিলিটেটর সে। তারপর টিমকে প্রোটেক্ট করবে। তারপর মেক ওয়ার্ক ভিজিবল, তার মানে টিম যে কাজ করতেছে এটা যাতে সবার কাছে ভিজিবল হয়, ট্রান্সপারেন্ট হয়, এটার জন্য সে ব্যবস্থা নেবে। তার জন্য সে একটা জিনিস ইউজ করবে, সেটাকে বলে ইনফরমেশন রেডিয়েটর। এটা নিয়ে আমি পরে কথা বলবো। আর একটা হচ্ছে রিমুভ ইম্পেডিমেন্টস। আর লাস্ট স্লাইড এটা, আমি আসলে 2টা চ্যাপ্টার শেষ করতে চেয়েছিলাম, পারলাম না মনে হচ্ছে। টিম স্পেস, আমরা অ্যাজাইল টিম যে জায়গায় কাজ করে সেটাকে বলা হয় টিম স্পেস, এবং সেটা কোলোকেটেড হলে বেস্ট। আর অ্যাজাইল টিম স্পেস শব্দটা আমার কাছে খুব পছন্দ লাগে, টিম স্পেস, যে আমাদের টিম এখানে কাজ করতেছে। যখন কোনো একটা প্রজেক্ট টিম কাজ করে, আপনারা এটা সাইনবোর্ড টাঙায় দিতে পারেন কনফারেন্স রুমের সামনে, যে টিম স্পেস মানে এখানে ফুল টিম কাজ করবে। আর অ্যাজাইল টিমের যে স্ট্রাকচার, এটা কিন্তু আপনার খুব ইন্টারেস্টিং, একটু সার্চ দিয়ে দেখতে পারেন যে অ্যাজাইল টিম যে কাজ করবে কোন একটা অফিসে, সেই লোকেশনটা কিভাবে সাজানো দরকার, এরকম কিন্তু অনেক গাইডলাইন আছে অ্যাজাইল। তার মধ্যে একটা গাইডলাইন হচ্ছে কেভস এন্ড কমন্স। এখন অনেক অফিসে এটা ইউজ করে। কেভস মানে কি, যে এরকম কেভস থাকবে, ঠিক আছে, যেখানে আমি এখানে বলবো, আমি একজন পার্সন এখানে বলবো, আমার ডেস্কটপ, আমার পিসি এখানে আছে, এখানে আমার পিসি আছে, এখানে আছে, ঠিক আছে, আমি এখানে কাজ করছি। এগুলো হচ্ছে আমার কেভস। কিন্তু এখানে আমার একটা কমন প্লেস থাকবে, যখন কোনো মিটিং লাগবে, হ্যাঁ, তখন আমরা এখানে এসে আবার মিটিং করবো, আবার কি আবার নিজের কেভসে যাবো কাজ করার জন্য। বা এরকম সাইলেন্ট রুম থাকে, অনেক জায়গায় গ্লাস দিয়ে সাইলেন্ট রুম থাকে। সো যখন ধরেন 2 জন মিলে মিটিং করতে হবে, তাহলে কথা বললে তো অন্যদের ডিস্টার্ব হবে, তাহলে আপনারা 2 জন মিলে সাইলেন্ট রুমে এসে কথা বলেন। তো কেভস বলা হচ্ছে কোয়াইট এরিয়া অর প্রাইভেট স্পেস, আর কমনস হচ্ছে যেখানে আপনি সোশ্যাল এরিয়া, যেখানে কয়েকজন মিলে মিটিং করবেন বা ডিসকাশন করবেন। হ্যাঁ, কাস্টমারকে চলে আসছে, কাস্টমারকে নিয়ে আপনি মিটিং করলেন 2-3 জন মিলে, তো তখন করবেন হচ্ছে সোশ্যাল এরিয়ায় বা কমন এরিয়া। আর বাকি সময় আপনি আপনার কেভে ঢুকে আসল কাজগুলো করবেন, ঠিক আছে। আর লাস্টে আমরা একটা ছবি এখানে দেখাচ্ছি, এটার মধ্যে একটু পার্থক্য আছে। ডিস্ট্রিবিউটেড টিম, কারণ অ্যাজাইল টিম সবসময় বলা হচ্ছে কোলোকেটেড, কিন্তু আসলে সবাই কিন্তু কোলোকেটেড করতে পারবেন না। আর যেমন ভার্চুয়াল অবস্থায় এখন যে কোভিড চলতেছে, আমাদের কি করতে হচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাজ করতেছি, তাই না?
ডিস্ট্রিবিউটেড টিম, তার মানে আমার বিভিন্ন টিম, যদি কেউ হয়তো সিঙ্গাপুর থেকে কাজ করতেছে, কেউ আমেরিকা থেকে কাজ করতেছে, কেউ বাংলাদেশ থেকে কাজ করতেছে, বিভিন্ন টিম, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড টিম। আর আরেকটা শব্দ ইউজ করা হয়েছে যার মধ্যে একটু পার্থক্য আছে, ডিসপার্স টিম। সেটা হচ্ছে এরকম, মানে ওই একটা টিমের এই লোকজন ইন্ডিভিজুয়ালি বিভিন্ন বাসার থেকে কাজ করতেছে, ধরেন হোম অফিস, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি, তাদেরকে বলা হচ্ছে ডিসপার্স টিমস। তো যদি আপনি ডিস্ট্রিবিউটেড টিম বা ডিসপার্স টিমে কাজ করেন, তার মানে কি সবাই কোথায় আছে? সবাই কিন্তু একই প্লেসে নাই। তখন আমরা কি করতে পারি? রিমোট পেয়ারিং করতে পারি। ওই যে পেয়ারিং শব্দটা আমরা বলেছিলাম, দুজন মিলে কাজ করা, তখন হয়তো আপনারা একই টার্মিনালে দুজন কাজ করলেন, ডেস্কটপ শেয়ার করে, সেটা হচ্ছে রিমোট পেয়ারিং। একটা হচ্ছে ফিশবল উইন্ডো। ফিশবল উইন্ডো মানে কি? ফিশবল মানে কি কারো জানা আছে? হোয়াট ইজ ফিশবল? এই যে আপনার নীল খেতে ইয়া কিনি না আমরা, মাছের নীল ক্ষেত, না তো ওটা কি মাছ পাওয়া যায় যেখানে? কারওয়ান বাজার। না, কাটাবন কাটাবন কাটাবন। খাওয়ার মাছ না কি? ওই যে বাসায় যে আমরা মাছগুলো রাখি, ফিশ বলে, ওই যে গোল্ডেন ফিশ, রেড ফিশ। রেড ফিশ, রাইট রাইট রাইট। তো সেটা হচ্ছে ফিশ বল। ফিশ বল মানে কনসেপ্টটা হচ্ছে, এটা আসলে মেইন টার্মটা আছে ফিশ বল কনভারসেশন থেকে, মাছ থেকে আর কি, যে আমরা মাছটা রাখি, সবাই তো দেখতেছি মাছটা। ফিশ বল কনভারসেশন হচ্ছে 4-5 জন মিলে আমরা ডিসকাস করতেছে, আর বাকি সবাই চারিদিকে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থেকে আসলে তারা কি ডিসকাস করতেছে, কি আলোচনা করছে, ওটা থেকে শেখে। এটাকে বলা হয় ফিশ বল কনভারসেশন। সো সেরকম ফিশবল উইন্ডো মানে হচ্ছে, যেহেতু সবাই ভার্চুয়ালি বিভিন্ন জায়গায় আছে, তখন কি করা হয়? আপনারা বিভিন্ন সিনেমা দেখছেন না, যে চারিদিকে সিনেমা না, এখন অনেক জায়গাতে আছে মনিটর আছে, তাই না? পুরা মনিটর, এখানে আপনি কাজ করতেছেন, এখানে একজন কাজ করতেছে, এখানে একজন কাজ করতেছে, ফলে সবার ফেস দেখা যাচ্ছে। কেউ হয়তো বাংলাদেশ থেকে কানেক্ট হচ্ছে, কেউ হয়তো সিঙ্গাপুর থেকে, কেউ আমেরিকা থেকে, ঠিক আছে, কেউ হয়তো কি কম্বোডিয়া থেকে, অল আর কানেক্টেড, সবার ফেস দেখা যাচ্ছে, সবাই কাজ করতেছে একসাথে। এটাকে বলা হয় ফিশবল উইন্ডো, ঠিক আছে? সবাই অফিসের শুরুতে, সকাল 9টায় অফিস শুরু, সবাই কানেক্ট হয়ে যাবে, সবাইকে দেখা যাবে। আমি ইচ্ছা করলে যার সাথে ইচ্ছে কথা বলতে পারি, আবার অফিস শেষ হয়ে যাবে, আবার সবাই ডিসকানেক্ট হয়ে যাবে। তার মানে কি? ভার্চুয়ালি আমরা সবাই একই জায়গায় অফিস করতেছি। এটাকে বলা হয় ফিশবল উইন্ডো। এটা আমরা কখন ইউজ করবো? যখন এরকম ডিসপার্স টিম ইউজ করতেছি, তখন আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, আজকে আমি আসলে আরেকটা চ্যাপ্টার শেষ করতে চেয়েছিলাম, পারলাম না আসলে। থ্যাংক ইউ। কোনো প্রশ্ন আছে কিনা? এত বিশাল যে একটা চ্যাপ্টার, এটাও তো অনেক হয়ে গেছে। অনেক হয়ে গেছে। রিভিশন দিতে অনেক সময় লাগে। হ্যাঁ, তাহলে আজকে আসলে আমি 3 নম্বর চ্যাপ্টারটা পড়ালাম। 3-4 আসলে দুইটাই কিছুটা অনেকটাই কভার করছি আমি, 3 এবং 4 মিলে। ফলে আপনারা প্রেজেন্টেশন স্লাইড কিন্তু শেয়ার করেছি, আর সবাই পেয়েছেন তো না? ইমরুল ভাই বলে পাই নাই বা কিছু একটা বলে। না না, পাইছি, কিন্তু ওইটার ভিতরে যে আজকেরটা আছে সেটা আমি খেয়াল করিনি। হ্যাঁ, ওটাতে আছে দেখবেন। ঠিক আছে, তাহলে আমি 3 আর 4 নম্বর পড়ালাম আর কি। নেক্সট আমাদের শনিবারে ক্লাস। তো আমি আরো কিছুক্ষণ আছি, আর কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি। আমাদের ক্লাস শেষে। থ্যাংক ইউ। একশো না, মিস্টেক হবে। রেজা ভাই, হ্যাঁ বলো। গত ক্লাসের একটা কোয়েশ্চেন ছিল টেলিয়রিং এর উপর। যে এখানে একটা টার্ম ছিল যে ল্যাক অফ এক্সিকিউটিভ বাইন, এটা দ্বারা আসলে কি বোঝাইছে একটু এক্সপ্লেইন করবেন? এটা আসলে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। সেটা হচ্ছে যে মানে পিএম এর একটা সার্ভেতে দেখা গেছে যে প্রজেক্টগুলোতে এক্সিকিউটিভ স্পন্সরশিপ থাকে, এক্সিকিউটিভ মানে হচ্ছে অর্গানাইজেশনের সবচেয়ে বড় যারা, বড় পদে যারা আছে, তো তাদের যদি আমরা স্পন্সরশিপ পাই, বাইং মানে হচ্ছে অ্যাক্টিভ সাপোর্ট। বাইং শব্দটার অর্থ একটু জেনে নেই। বাইং মানে হচ্ছে, আমি মাঝে মাঝে বলবো যে আমাদের টিমের বাই ইন পেতে হবে, বাই ড্যাশ দিয়ে ইন, ঠিক আছে? তো বাই ইন মানে হচ্ছে অ্যাক্টিভ সাপোর্ট। তো আপনার যদি এক্সিকিউটিভ স্পন্সরশিপ মানে হচ্ছে আপনার টপ ম্যানেজমেন্টের যদি কোন একটা প্রজেক্টে আপনি অ্যাক্টিভ সাপোর্ট পান, বাই ইন পান, তাহলে ওই প্রজেক্টটা কিন্তু কোথাও আটকাবে না। আর যদি দেখেন যে এক্সিকিউটিভে খুবই একটা ইন্টারেস্টেড না, সিনিয়র লোকজন,
তাহলে আপনার ফান্ডিং এ আটকাবে, অ্যাপ্রুভালে আটকাবে, সবকিছু আটকাবে থাকে। ঠিক আছে, যারা সরকারি কাজ করেন দেখবেন যে শেখ মানে প্রাইম মিনিস্টারের কিছু প্রজেক্ট থাকে, ইভেন শেখ হাসিনা মানে উনি যদি কারোর সাথে দেখা হয় পিডি সঙ্গে সঙ্গে বলতে প্রজেক্ট কি অবস্থা এরকম জিজ্ঞাসা করেন, কারণ এটা ওনার প্রজেক্ট, সবাই দৌড়ের উপর থাকে এবং ওটা অ্যাপ্রুভাল পেতে কোথাও আটকায় না। সেইটা আসলে হচ্ছে এক্সিকিউটিভ রেসপন্সিবিলিটি বা এক্সিকিউটিভ বাইং। এটা একটা বড় কাজ প্রজেক্ট ম্যানেজারের। আপনি যদি দেখেন যে এক্সিকিউটিভ এরকম ফোকাস না, তাহলে আসলে আপনাকে অনেক কাজ করতে হবে তাদের সাথে, যে তারা আসলে প্রজেক্টে যদি ফোকাস হয়, নাহলে কিন্তু আপনার সব জায়গায় আটকাবে না। আর আরেকটা টার্ম হচ্ছে রাউন্ড রিবন, রাউন্ড রবিন। রাউন্ড রবিন, ওই যে যেটা বললাম ডেইলি স্ক্রামে আমরা যখন মিটিং করি তাহলে কে আসলে কথা বলবে, আমরা বলছি সেলফ অর্গানাইজিং, তার মানে এখানে কিন্তু স্ক্রাম মাস্টার বা টিম কোচ থাকবে, কিন্তু সে কিন্তু বলবে না এই তুমি বলো, আমরা যেটা নর্মালি বলি এই তুমি বলো তোমার কাজের কি অবস্থা, কিন্তু এখানে কিন্তু কেউ কাকে বলবে না। ফলে এখানে নিয়ম হচ্ছে রাউন্ড রবিন, মানে আমি এবার রাউন্ড রবিনটা কিভাবে শুরু হবে, এখানে অনেক মজা করা হয় আসলে অ্যাজেলে, যেমন যে সব লাস্টে আসে তাকে বলে তুমি শুরু করো, ঠিক আছে, বুঝছি। এবং তারপরের থেকে রাউন্ড রবিন শুরু হয়, যে শুরু করেছে তার থেকে ডান থেকে শুরু করলেন বা বাম থেকে শুরু করলেন। আবার আরেকটা অ্যাজেলে ফান করা হয়, সেটা হচ্ছে যে আপনার বল, হাতের মধ্যে বল নেওয়া হয়, আমি এটা ক্লাসে মেনটেন করি, বল সেই বলটা একজনকে দেয় টিম কোচ, যাকে দেয় সে কথাটা বলবে যে আমি গতকাল কি করেছি, আজকে কি করবো, আমার কোনো বাধা আছে কিনা। ও শেষ হয়ে গেলে ও আবার যাকে দিবে বলটা সে গ্রাফ করে সে তখন এটা বলবে। সেটা এটা আসলে বল পাসিং করে করা হয়। আর অনেকে ইউজ করে ক্যাপ থাকে, হ্যাট পরে যে হ্যাট পরে সে কথা বলে, পরে সে আবার হ্যাটটা আরেকজনকে দেয়, সে বললে সে কথা বলে। এইভাবে আসলে সেলফ অর্গানাইজিংটা প্র্যাকটিস করা যায়। এরপরে কয়েকটা করার পরে দেখবে যে আর লাগবে না, সবাই কথা বলবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা রেজাল্ট, ওই যে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আছে প্রত্যেকটা সাথে ওই ধরনের এক্সাম্পল কোশ্চেন দেখলে মনে হয় না, আমি বুঝতেছি না এই চ্যাপ্টারতে কি কোশ্চেন আসবে না আসবে, আর এত ঘাটাঘাটি সময় আমাদের নাই। এটা আমরা প্র্যাকটিস করবো, সামনে অনেক প্রশ্ন প্র্যাকটিস করা হবে। আর অ্যাজাইলটা শেষ হলে অ্যাজাইলের একটা মানে এক্সামও নেবো আমি, 30টা 15টা 30টা প্রশ্ন আছে, সেটার একটা এক্সাম নেবো, তাহলে বুঝতে পারবো ঠিক আছে। কি ধরনের প্রশ্ন আসবে। স্যার আমি একটা ডিফারেন্ট কোশ্চেন করি, আসলে অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আর কি, সেটা হচ্ছে যে আপনার ডেইলি স্ক্রাম তো বলা হয় 15 মিনিটে শেষ করার জন্য, কিন্তু একসাথে তখন দেখা যায় যে আমার টিমটা আসতেছে, তখন দেখা যায় যে পেপারের হট টপিকস বা বিভিন্ন টপিকস নিয়ে ওরা গল্প শুরু করে দেয়। তো এইটা থেকে এখন আমি টিম লিড হিসেবে আমি তো আসলে ওদেরকে ডিরেক্ট স্টপ করে দিতে পারি না অনেক সময়। তো দেখা যায় বা বিভিন্ন সময় দেখা যায় কি যে একটা প্রবলেম নিয়ে ওরা ডিসকাস করতে করতে 10 মিনিট 15 মিনিট একজনেই আপনার ইউজ করতেছে। তো এইটাকে আপনার ইফিশিয়েন্টলি কোনোভাবে কি 15 মিনিটসই রাখা যায় বা আই মিন এটা আসলে কমানো একটা 15 মিনিটস একদম মাস্ট, এটা মাস্ট, এবং এটা 50 মিনিটের যদি কম করা যায় আরো বেস্ট। এবং আমরা পড়বো, আমরা নেক্সট ক্লাসে পড়বো যে ডেইলি স্ক্রামের কিছু অ্যান্টি প্যাটার্ন আছে। সেই অ্যান্টি প্যাটার্নের মধ্যে অ্যাজাইল প্র্যাকটিস গাইডে আপনার এই কথাটা বলা আছে। একটা হচ্ছে যে অনেকে হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেকে এটাকে সলিউশন সলভ করার, প্রবলেম সলভ করার সেশন ভাবে, যে আমরা এখানেই প্রবলেম সলভ করবো। হ্যাঁ, সো আরেকটা যদি ভাবে স্ট্যাটাস মিটিং, যেটা তো স্ট্যাটাস মিটিং, এর একটাও কিন্তু স্ক্রাম না, ডেইলি স্ক্রাম না বা ডেইলি স্ট্যান্ড আপ না। আপনাকে যেটা করতে হবে, যেই প্রবলেমটা হোক না কেন, দেখতেছেন যে এটা মানে 2-3 জন মিলে সলভ করতে হবে, আপনি যে স্ক্রাম মাস্টার তার দায়িত্ব হচ্ছে সেটা আসলে লক করে নেওয়া, ইম্পিডিমেন্ট লক নিয়ে, মানে ওই ডিসকাশন প্রবলেম সলভিং এর এটা কিন্তু সেশন না, প্রবলেমটাকে আইডেন্টিফাই করার সেশন, যেটা আছে এই প্রবলেম, ওটা আপনি আইডেন্টিফাই করে ফেলবেন, এরপর আপনার কথা বলা যাবে না, প্রবলেম সলভিং আমরা পরে করবো, এবং হয়তো 2-3 জন মিলে প্রবলেম সলভ হবে। এখানে 10 জনকে ইনভলভ করা মানে কি, সবারই 10 মিনিট নষ্ট হচ্ছে, সবারই টাইমটা নষ্ট করা। জি হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার এটা। তো এটা হয়, এটা আপনার হয়ে যায় আস্তে আস্তে না, এটা করা যাবে না, এটা আপনার টিমকে কোচ করতে হবে, ইন্ডিভিজুয়ালি কোচ করবে। এটা নিয়ে আমরা সামনে কথা বলবো, যে অ্যাজ এ কোচ তার দায়িত্ব হচ্ছে যখন টিমটা এক্সিকিউশনে চলে যাবে তখন আপনার তো কাজ একটু কমে গেল, তখন আপনার কাজ হচ্ছে যে এই যে প্রবলেম গুলো করতেছে, একজন দেখবে যে সে পেপারের গল্প করতেছে, কোভিড এর গল্প করতেছে, আজকে আবহাওয়া কিরকম,
তার সাথে ইন্ডিভিজুয়ালি বসেন, তাকে কোচ করেন, ট্রেনিং দেন যে এটা এইভাবে করতে হবে। একজন একজনকে ধরে সলভ করেন আর কি। মানে 1 বাই 1 করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি এগুলো জি, আপনার থ্যাংক কাজ, ইউ। মাঝখানে এটা আপনার কাজ প্রায় হচ্ছে। এটা কিন্তু কোনোভাবে আপনি এক্সপেক্ট করবেন না যে এখানে ডিসকাশন না, ডক্টর বলো, প্রবলেমটা বলো, এটা আমরা পরে তিনজন মিলে বসে সলভ করবো সাইলেন্ট রুমে। কিন্তু মিটিং অবশ্যই ইস্যুটা এখানে তৈরি হবে বা আইডেন্টিফাই হবে। আইডেন্টিফাই হবে শুধু, আপনি জাস্ট কাগজে নোট নেবেন, কিংবা যে সবাই পোস্ট ইন নোটে লিখে আপনার ইম্পেডিমেন্ট লগে রেখে দিবেন।